আচ্ছা, আমরা যে গত ক্লাসে যে ম্যাথ গুলি দিয়েছিলাম হোমওয়ার্ক, আপনারা কি ওগুলি করেছেন? জি স্যার। সবাই করতে পেরেছিলেন এখানে যারা পার্টিসিপেন্টস আছেন? স্যার একটা সময় ছিল স্যার। আচ্ছা, কোনটা? স্যার A114 এ স্যার একটা প্রশ্নটা বুঝতেছি না স্যার। 114? হ্যাঁ স্যার। E114 কে আমরা দিয়েছিলাম হোমওয়ার্কে? না স্যার। আচ্ছা, স্যার না। যদি একটু বুঝ আপনি যদি একটু বুঝে E114 দিন কি ছিল? বুঝে দিলে একটু ভালো E114 হতো স্যার। কোন জিনিসটা বুঝেন নাই? স্যার এখানে স্যার বলছে ফেয়ার ভ্যালু অফ ইকুইপমেন্ট আর একটা বলছে অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট, এই দুটোর মধ্যে স্যার একটু কনফিউজ হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা। পাবলিক ক্যাম্পিং গ্রাউন্ড নিয়ে ওকে ফাইন। আচ্ছা, ফেয়ার ভ্যালু অফ ইকুইপমেন্ট দেওয়া আছে আর একটা হচ্ছে অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট। ওই যে আমরা যে দুটো প্রিন্সিপাল পড়েছিলাম, একটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। তো এখানে দুইটাই প্রাইস দেওয়া আছে, এখানে জাস্ট ওরা চেক করতে যাচ্ছে আপনি কোনটা নেবেন। তাহলে আমরা কোনটা নেওয়ার কথা, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল নাকি ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল? স্যার অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট। হ্যাঁ, মানে অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট মানে রিপ্রেজেন্ট ইটস হিস্টোরিক্যাল কস্ট, ঠিক না? হ্যাঁ আমরা বলছিলাম যে কিছু কিছু এক্সেপশনস বাদ দিয়ে মোটামুটি প্রত্যেকটা অ্যাসেটের ক্ষেত্রে আমরা হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালটা ইউজ করা হয়। মানে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল আমরা ইউজ করি না, আমরা হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালটা ইউজ করি। তো এখানে দুটো প্রাইস দেওয়া আছে, তাতে করে একটু কনফিউশন থাকে। তো এক্ষেত্রে আমরা অবশ্যই $1,05,500 যে ভ্যালুটা দেওয়া আছে ইকুইপমেন্টের সেটা ইউজ করবো, 1,40,000 ইউজ করবো। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমরা এই প্রবলেম সেটের P11A যেটা জুলি স্পেঙ্গল স্টাবলিশড স্পেঙ্গলস ট্রাভেল এজেন্সি, এটা আপনাদেরকে করতে দিয়েছিলাম। এটা টেবল অ্যানালিসিস করতে বলছিলাম, প্লাস 4টা স্টেটমেন্ট, ফাইনাল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলছিলাম। এটা কি সবাই পেরেছেন? যারা পারেন না আমাকে বললে আমি হেল্প করবো, কারণ হচ্ছে এটা আজকে আমাদের এই চ্যাপ্টারটা আমরা আজকে লাস্ট ডিসকাশন করব। আপনারা যদি এটা ক্লিয়ার করেন তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে ইনশাল্লাহ যাবো আর কি। তো প্রথম চ্যাপ্টারে এটা আমরা যাতে ক্লিয়ার করেই যাই। কে বুঝতে পারেন এই বলছি? আমি বলতে মানে একটা মিনিট। হ্যাঁ, আপনি কোনটা বুঝেন নাই? কোন জিনিসটা বুঝতে পারেন বলেন, মানে কোন একটা পার্টিকুলার ট্রানজাকশন নাকি কি? স্যার স্টেটমেন্টটা কিভাবে লিখবো খাতায় বা রেডি করবো এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, স্টেটমেন্টটা বুঝতে পারতেছেন, ওকে ফাইন। আর এই ট্রানজাকশন ইমপ্যাক্ট গুলো স্যার আমার কিছু হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার কিছু ট্রানজাকশন যেমন স্যার শুরু করবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। প্রথমটা হচ্ছে স্যার গেইন অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেটস, এটার মানে এটা ট্রানজাকশন নাম্বার একটু বলেন। এখানে ট্রানজাকশন নাম্বার না স্যার, এখানে এমনি স্যার আমি পড়তে গিয়ে স্যার কিছুটা এই প্রবলেম বেস করছে, এগুলো আপনাকে একটু টুকে রাখছিলাম, ওইগুলো এখন আপনাকে বলতেছি স্যার। এমনি গেইন অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেটস এটা একটা হিসাব, অ্যাকাউন্ট টাইটেল, এটা মানেটা কি? গেইন অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেটস, ডিসপোজাল কি অ্যাসেট এটা? অফ প্ল্যান্ট অ্যাসেট দিছে স্যার। এমনি পুরোটা হিসাবটা হচ্ছে গেইন অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেটস। এই টার্মটাই বুঝতে পারছেন, এর স্পেলিংটা বলতে পারবেন একটু আমাকে? স্যার জি গেইন তো স্যার অর্জন, গেইন মানে অর্জন। আচ্ছা স্যার এটা ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেটস, প্ল্যান্ট PLANT প্ল্যান্ট অ্যাসেটস। ও স্যার জমির উপর দাবি এটা আর কি স্যার। প্ল্যান্ট অ্যাসেট। আচ্ছা আচ্ছা, গেইন অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেট মানে তার একটা অ্যাসেট ছিল সেটা সে বিক্রি করে ফেলছে, বুঝতে পেরেছেন? ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেট মানে হচ্ছে যে কোনো ধরনের আপনার একটা কোনো একটা জমি ছিল, ওই জমিটা হচ্ছে পুরনো, আপনি বিক্রি করে আপনি মানে আপনার কোম্পানিতে টাকা নিয়ে আসছেন, এটাই একটা অ্যাসেট বিক্রি করেছেন।
স্যার আপনার- তাহলে স্যার অ্যাসেটটা এখানে দিছে স্যার ইনকাম, মানে ইনকাম স্টেটমেন্টে আসবে ওইরকম দিছে স্যার, কিন্তু আচ্ছা এটা তো ইনকাম না স্যার, এটা তো সম্পদ বিক্রি। বাট asset এটা হচ্ছে যে বিক্রি। ওই যে গেইন অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেট বলতে হচ্ছে যে হয়তো ধরা হচ্ছে যে এটা একেবারেই জীর্ণশীর্ণ অবস্থা, আর কি ওয়ার এন্ড টিয়ার। একটা গাড়ি যখন ইউজ করতে হতো ওইটা অ্যাসেট থেকে আস্তে আস্তে এটা একেবারে ইনকাম স্টেটমেন্টে চলে যায়, ডেপ্রিসিয়েট করতে হতো, ওই জন্য এটা এখানে দেওয়া হয়েছে হয়তো বা। এটা কোথায় ও, পেয়েছেন আপনি? স্যার এমনি বুকে পেয়েছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আর আরেকটা, আর হ্যাঁ আরেকটা আরো বলুন। আছে স্যার, আরেকটা হচ্ছে স্যার পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার কমন স্টক। পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস, পেড ইন এই ক্যাপিটাল ইন এক্সেস, পেড ইন ইন এক্সেস, ক্যাপিটাল হ্যাঁ হ্যাঁ ইন এক্সেস অফ ফার কমন স্টক। পার কমন স্টক। জি স্যার, মানে প্রতি কমন স্টকের মধ্যে এই পেড করছিলে কি ক্যাপিটাল ইন এক্সেস বলতে এটা বুঝি না স্যার। পেড ইন ক্যাপিটাল ইন ক্যাপিটাল এক্সেস। এক্সেস মানে হচ্ছে এটা হচ্ছে আপনারা যে অতিরিক্ত মূলধন করছেন না বাংলা ভাষায়, জি স্যার, এটা এটা হচ্ছে ওইটা অতিরিক্ত মূলধন। এটা স্যার একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় স্যার, বুঝি না এটা এখনো। আসলে আপনি কোন জায়গায় পেয়েছেন, মানে ফার্স্ট চ্যাপ্টারে? বুকে স্যার, বুকে ফার্স্ট চ্যাপ্টার স্যার, ফার্স্ট চ্যাপ্টারে। ফার্স্ট চ্যাপ্টার বলতে স্যার এখানে অ্যাকাউন্টের টাইটেল আর কি এমনি একটা ট্রানজাকশন। কত নাম্বার পেজ এটা? স্যার বুকের বলতে গেলে একদম বুকের শুরুতেই, কিন্তু শুরুতে স্যার কিছু টাইটেল আছে অ্যাকাউন্টের ট্রানজাকশনের মতো, এগুলা স্যার ক্লাসিফিকেশন। পেজ নাম্বারটা কি বলতে পারবেন? স্যার পেজ নাম্বারটা স্যার খুঁজতে স্যার দেখতেছি না, একদম শুরুতে স্যার পেজ নাম্বার নাই স্যার। কি বলেন? স্যার নাই স্যার, পেজ নাম্বার নাই স্যার। স্যার এমনি ও আচ্ছা আচ্ছা, আমি পেয়েছি এটা। পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার কমন স্টক। পার প্রেফার্ড স্টক, আর এটা হচ্ছে পার কমন স্টক। জি স্যার, হ্যাঁ প্রিফার্ড স্টক আছে, কমন স্টক আছে, এগুলো এগুলো স্যার বুঝি না স্যার। এগুলো তো আপনার বুঝে লাগবে, এগুলো তো অ্যাকাউন্ট ক্লাসিফিকেশন এন্ড প্রেজেন্টেশন। মানে এগুলো স্যার বোঝা লাগবে। এটা আপনার চ্যাপ্টার 1 এর মধ্যে কি আছে? চ্যাপ্টার 1 এর মধ্যে নাই। যখন Sorry, আমাদের sir. এই চ্যাপ্টারে আসবে তখন আমরা ওগুলো বুঝতে পারবো কেন এমনি স্যার আপনাকে একটু আছে। জানা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এখন এমনি এখানে- একটু ট্রানজাকশনটা গুলো স্যার একটু বুঝতে চাইছিলাম আর কি। আচ্ছা ওটা বোঝানো যাবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, কিন্তু তাহলে আমরা আপাতত যেগুলি পড়ছি, যে চ্যাপ্টারটা আমরা ওইটা যাই। কেন বলছি, বিকজ এখানে ব্ল্যান্ড অফ স্টুডেন্টস আছে। জি স্যার। তো যে কারণে আপনার এই টার্মগুলি শুনলে যারা মানে যারা হচ্ছে জীবনে অ্যাকাউন্টিং নাম শুনে নাই, মানে যারা হচ্ছে ফার্স্ট টাইম, তাদের স্যার। জন্য তারা একটু ভয় পেয়ে যাবে। তো ওই কারণে আচ্ছা, স্যার। আমরা কিছুই যাই না, ওইভাবে আমরা আচ্ছা। শুরু করি। ঠিক আছে, তাহলে সবার সাথে এক করতে গেলে জিনিসটা আমাদের জন্য ইজি হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, ওকে, ঠিক আছে স্যার, ফাইন। থ্যাংক ইউ তো স্যার। হ্যাঁ চ্যাপ্টার 1-এ আমরা সোফার যতটুক করেছি, প্লাস হচ্ছে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম P11A, এই পার্টিকুলার ম্যাথটা করতে গিয়ে কারা কারা প্রবলেম ফেস করছে সেটা আগে বলেন, এটা আগে সলভ করি 1 বাই 1। এটা কি স্যার সবাই পেরেছেন কিনা? হ্যাঁ স্যার 4 নাম্বারে মানে এখানে 4 নাম্বার যেটা বলছে যে অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে কি স্যার অ্যাকাউন্ট পেয়েবল? আচ্ছা, incurred $700 of advertising cost in the Chicago Tribune. আচ্ছা অন অ্যাকাউন্ট মানে হচ্ছে যে শিকাগো ট্রিবিউনের একটা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এই কোম্পানি একটা বকে এক্সপেন্স হয়েছে। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে যে এটা অ্যাকাউন্টস পেয়েবল। জি স্যার, বুঝতে পেরেছেন? জি স্যার, এখন সেটা অ্যাকাউন্ট, ওই কোম্পানি অ্যাকাউন্টে কিভাবে করতে পারে, একটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবল এটাও লিখতে পারে, অথবা শুধুমাত্র অ্যাকাউন্টস পেয়েবল এটাও লিখতে পারে। বাট এটা একটা অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট, মানে এটা একটা লায়াবিলিটি, মানে একটা লায়াবিলিটি ইনক্রিজ করবে আবার কি বাড়বে। এই ইকুয়েশন ইমপ্যাক্ট কি লিখেছেন? স্যার এইদিকে লায়াবিলিটি ইনক্রিজ হবে আর ওইদিকে এক্সপেন্স হবে। এক্সপেন্সটা ইনক্রিজ করার মাধ্যমে ওনার সিকিউরিটি ডিক্রিজ করবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, তো এই পার্টিকুলার এই 10টা ট্রানজাকশন কি সবাই বুঝতে পেরেছেন? মানে সবাই করতে পেরেছেন এই খাতার মধ্যে আপনারা ইমপ্যাক্টটা? স্যার পারছি। আচ্ছা প্রবলেম স্যার হ্যাঁ এখানে বলেন। একটু ব্যালেন্স শিট করতে স্যার পারতেছি না, প্রবলেম 1টা। আচ্ছা আমরা তো এখন ব্যালেন্স শিটে আসিনি, প্রথমে আগে আমরা টেবুলার অ্যানালিসিসটা শেষ করি। টেবুলার অ্যানালিসিসে সবাই কি পেরেছেন? টেবুলার অ্যানালিসিস 10টা ট্রানজাকশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা আগে সেটা শেষ করি। এটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? যে স্যার আমি প্রত্যেকটা ইমপ্যাক্ট বুঝতে পেরেছি, বুঝি আমি
প্রথমে আগে টেবিল অ্যানালিসিসটা প্রিপেয়ার করেছি। এতটুকু কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। টেবুলার অ্যানালিসিস করার পরে তারপর আমরা নেক্সট কি কাজ করব? ইনকাম স্টেটমেন্ট। টেবুলার অ্যানালিসিস করার পরে ইনকাম স্টেটমেন্ট কি আমরা ইনকাম স্টেটমেন্ট করতে পেরেছি? ইনকাম স্যার- স্টেটমেন্ট স্যার পারছি। সবাই পেরেছেন যারা আছেন এখানে পার্টিসিপেন্টস? আপনার না বুঝলে আমাকে বলতে হবে। ইনকাম স্টেটমেন্ট করতে হবে, তারপর হচ্ছে যে ওনার ইকুইটি স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে নেট ইনকাম কত হয়েছে এই পার্টিকুলার নাই, স্যার। ম্যাথডে? স্যার 6200। 200। আচ্ছা, 6200 হচ্ছে নেট ইনকাম। হ্যাঁ, কেউ একজন বলতে পারি নাই, সেটা কে? স্যার মইনুল হক স্যার। মইনুল হক। আচ্ছা, বুঝতে পেরেছি। নেট ইনকাম, ওকে, আমরা তাহলে এটা দেখতেছি কিভাবে করা যায়। নেট ইনকাম হচ্ছে 6200। ইনকাম স্টেটমেন্টের পর আমরা করবো হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট থেকে আমরা ওনার্স ক্যাপিটাল কত পেলাম? স্যার 20600। ওনার্স ক্যাপিটাল পেয়েছে 20,600। বাকি যারা করেছেন তাদের কি মিলছে এই ফিগারটা? ওনার্স ক্যাপিটাল জি স্যার ওনার সিটি 20,600। ওকে, তারপর হচ্ছে যে ব্যালেন্স শিট করলাম। ব্যালেন্স শিটটা আপনারা কোনো একজন বলছেন যে করতে পারেন নাই। ওকে, আর ওনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে পেরেছেন? ক্যাশ স্যার ফ্লো ক্যাশ ফ্লোটা করি নাই স্যার। ক্যাশ ফ্লো করেন নাই কেন? স্যার এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ঠিক এটার মতো একটা ম্যাথ এখন করব সবাই মিলে। তাহলে আমরা লাইভ আমাদের প্রবলেমগুলিকে রিজলভ করতে হবে। সেটা হচ্ছে এই যে এটা P14A। আপনারা প্রথম আর হচ্ছে আগে হচ্ছে যে টেবিল অ্যানালিসিসটা করব, তারপর ইনকাম স্টেটমেন্ট করব, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করব। স্যার ওই চারটে আগের স্টেটমেন্ট ম্যাথের ব্যাপারে স্যার কিছু একটা কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, করেন। স্যার এখানে স্যার 2 নম্বর ট্রানজাকশনে পেড $600 ক্যাশ ফর এপ্রিল অফিস রেন্ট দিছে স্যার। এটা আমি হিসাব করতেছি এপ্রিল 1 তারিখে হিসাব করবো স্যার। যদি এপ্রিল 1 তারিখ হিসাব করি তাহলে এপ্রিল মাসে যেহেতু আমি $600 পেড করে দিছি, এটা অগ্রিম ব্যয় হবে না? পেড $600 ক্যাশ ফর এপ্রিল অফিস এপ্রিল রেন্ট। অফিস রেন্ট, কিন্তু আমি হিসাব করতেছি এপ্রিল 1 এ। আপনি হিসাব করতেছেন অন এপ্রিল 1 মানে এপ্রিলের শুরুতে হিসাব করতেছি না? না, এপ্রিলের শুরুতে কোথায় হিসাব করতেছেন? স্যার এপ্রিলের 30 তারিখ লাস্টে। এপ্রিলের থ্রু আউট দি এটা কি পার্টিকুলার 1 মান্থের ট্রানজাকশন এখানে আপনি অ্যানালিসিস করবেন। স্টেটমেন্ট করার সময় আমরা বলি না ফর দি মান্থ এন্ডেড এপ্রিল 31 to 2017। স্যার এখানে এপ্রিল 1 দিয়েছে তাই। আচ্ছা ঠিক আছে স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। বিজনেস তো শেষ শুরু করে হচ্ছে এপ্রিল 1 এ, বাট আমাদের ট্রানজাকশন গুলি হচ্ছে পুরো একটা মাস জুড়েই ট্রানজাকশনস গুলি হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা এখন করি। ট্রিক্সি মে এই ম্যাথটা আমরা এখন আপনারা সবাই করেন। প্রথমে আমরা হচ্ছে যে এটার টেবিল অ্যানালিসিসটা করব। টেবিল অ্যানালিসিস করার জন্য আমি যেভাবে চার্ট করতে বলছি, প্রথম হচ্ছে এই চার্টটা আগে করেন। অ্যাসেট এই যে যেভাবে দেওয়া আছে ডেট, ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস সাপ্লাইজ ইকুইপমেন্ট, এই চার্টটা প্রথমে আগে ডেভেলপ করেন। এটার সাথে একটা আলাদা পয়েন্ট অ্যাড করতে, সেটা হচ্ছে কি রিমার্কস। এটা নিয়ে প্রথম হচ্ছে আগে আমরা টেবিল অ্যানালিসিস করব, তারপর চারটে স্টেটমেন্ট করব। তাহলে আমরা 1 by 1 গেলে প্রবলেমগুলি সলভ করা যাবে। আচ্ছা, আপনাদের সবার সাথে বই আছে তো না? ইয়েস স্যার। হ্যাঁ, এটা হচ্ছে P14A। P14A প্রথমে হচ্ছে যে আপনারা টেবিল অ্যানালিসিসটা আগে প্রিপেয়ার করেন। টেবিল অ্যানালিসিস প্রিপেয়ার করেন 1 by 1, তাহলে আমরা বুঝতে পারবো প্রথমটা কি হবে। বলেন, এটা মানে আপনার খাতার মধ্যে করবেন, মুখে মুখে না। ম্যাথ মুখে মুখে করলে পরীক্ষার সময় আর পারবেন না। প্রথম ট্রানজাকশনটা কি আসছে P14A তে? যে বলা হচ্ছে ট্রিক্সি মে স্টার্টেড হার ওন কনসাল্টিং ফার্ম ম্যাট্রিক্স কনসাল্টিং। আচ্ছা, এটার কনসাল্টিং ফার্মের নাম হচ্ছে তাহলে ম্যাট্রিক কনসাল্টিং। ওকে,
On May 1 to 2017, the following transactions occurred during the month of May. First transaction, Trixie invested $7,000 cash in the business. এটা টেবল অ্যানালিসিস আমরা প্রথমে কোথায় কোথায় লিখবো আমাদের খাতায়? প্রথমে স্যার ক্যাশে আসবে, এরপর স্যার ইকুইটিতে আসবে, ইকুইটি ক্যাপিটালে ক্যাপিটাল আসবে, ক্যাপিটালে $7,000। হ্যাঁ, এটা লিখেছেন আপনার খাতায়, লিখেন প্রথম ট্রানজাকশন। তাহলে আমরা এখানে দেখেন কি কি দিয়েছি। ঘরটা করে নি আগে। ও আচ্ছা, হ্যাঁ ঘর, তাহলে আমাকে বলেন, তাহলে আমরা এক করতে যেতে পারবো। একটু হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। সবাই আগে হচ্ছে খাতার মধ্যে আগে আমরা টেবল অ্যানালিসিসে আগে চার্টটা প্রিপেয়ার করেন। এভাবে আমি অলরেডি করে ফেলছি আগে থেকে। আপনার যখন চার্টটা আঁকবেন আমাকে বলবেন, দেন আমরা শুরু করব। ম্যাথটা করার পর আমি ভিডিও অন করে দেখতে চাইবো র্যান্ডমলি। চার্টটা করতে পেরেছেন আপনারা? জি স্যার। বাকি যারা আছেন অন্য কেউ একজন কনফার্ম করেন। স্যার 2 মিনিট স্যার, 2 মিনিট। জাস্ট শুধু হেডলাইন্স গুলি দিবেন, আর হচ্ছে যে অ্যাসেট লায়াবিলিটিজ ওনার সিকিউরিটি কলামগুলি জাস্ট দিবেন, আর আমরা 1 বাই 1 পরবর্তীতে ট্রানজাকশন ইনপুট দিব। হয়েছে? হয়েছে। ওকে, তাহলে প্রথম ট্রানজাকশন হচ্ছে ট্রিক্সি ইনভেস্টেড $7,000 ক্যাশ ইন দি বিজনেস। আমরা কোথায় দিব প্রথমে? প্রথম ট্রানজাকশনটা ক্যাশে আর ওনার্স ক্যাপিটাল। এক্স্যাক্টলি। তাহলে প্রথম ট্রানজাকশন আমরা দিলাম, তার আগে প্রথম আমাদেরকে ডেট দিতে হবে মে 1 ক্যাশ, আর একটা হচ্ছে ওনার্স ক্যাপিটাল। প্রথম ট্রানজাকশন আমরা দিলাম। ওকে, রিমার্কসে লিখলাম হচ্ছে ইনভেস্টমেন্ট, যাতে করে আমরা বুঝতে পারি যে ক্যাশ ভ্যালুটা আসলে এসেছে ইনভেস্টমেন্টের মাধ্যমে। নেক্সট ট্রানজাকশন বলা হচ্ছে পেইড $900 ফর অফিস রেন্ট ফর দি মান্থ। এটা কি হবে তাহলে? এটা আমরা কোথায় বসাবো? ক্যাশ থেকে মাইনাস হবে আর এক্সপেন্সে ওখানেও মাইনাস হবে ওনার্স ক্যাপিটাল। আচ্ছা, অফিস রেন্ট পে করা হচ্ছে $900, তার মানে হচ্ছে আমাদের ক্যাশটাও ডিক্রিজ হচ্ছে, $900 ক্যাশ ডিক্রিজ হচ্ছে। আবার আমাদের এক্সপেন্সটা তো সবসময় মাইনাস ফিগার এখানে দেখা আছে, আপনারা দেখবেন এখানে ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউস মাইনাস এক্সপেন্সেস। এক্সপেন্সটা সবসময় নেগেটিভ ফিগারে আমরা হবে, সো -900 হবে হচ্ছে যে ক্যাশ, আর এক্সপেন্সের মধ্যে হবে হচ্ছে -$900। এটা হচ্ছে আরেকটা ট্রানজাকশন, ট্রানজাকশন নাম্বার সেকেন্ড। এটা বুঝতে পেরেছেন তো না বাকিরা? ওকে, নেক্সট বলা হচ্ছে 3 নাম্বার ট্রানজাকশন, মানে মে 3 একটা ট্রানজাকশন, সেটা হচ্ছে পারচেজ $600 অফ সাপ্লাইজ
অন অ্যাকাউন্ট, এটা কি হবে? স্যার অ্যাসেট বাড়বে, সাপ্লাইজ নামক একটা অ্যাসেট বাড়বে, অ্যাসেট আর বাড়বে, আর অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটিটা বাড়বে, অ্যাকাউন্টস পেয়েবলটা বাড়বে। পেয়েবল। এটা তো আমরা ক্যাশ অ্যাকাউন্ট পেয়েবল পারচেজ বাড়বে। করি নাই, এটা অন অ্যাকাউন্টে পারচেজ করেছি। যেই কারণে আমাদের 3 নাম্বার ট্রানজাকশন আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাই $600 দিলাম আর অ্যাকাউন্টস পেয়েবল 600, দুটোই হচ্ছে প্লাস ফিগার, মানে দুটোই ইনক্রিজ করেছি। ওকে, নেক্সট বলা হচ্ছে আপনার কোন ট্রানজাকশন যদি কনফিউজ থাকে আমাকে অবশ্যই বলুন। 5 নাম্বার মে 5 এ যে ট্রানজাকশন হয়েছে, পেইড $125 টু অ্যাডভার্টাইজ ইন দি কান্ট্রি নিউজ, এটা কি হবে? স্যার ক্যাশ কমে যাবে, ডিক্রিজ, আর এক্সপেন্সের জন্য ওনার সিকিউরিটি ডিক্রিজ। রাইট, এটা হচ্ছে যে আমার ক্যাশ ইমপ্যাক্ট করলো আর হচ্ছে আমার এক্সপেন্স ইমপ্যাক্ট হলো, যে -$125 মাইনাস, বিকজ আমার ক্যাশটা চলে গিয়েছে, আসে নাই। আর আমার এক্সপেন্সও $125, রিমার্কস আমি লিখে রাখছি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। ট্রানজাকশন হচ্ছে মে 9, বলছে রিসিভড $4,000 ক্যাশ ফর সার্ভিসেস পারফর্ম, রিসিভড $4,000 ক্যাশ ফর সার্ভিসেস পারফর্ম, এটা কি হবে? স্যার ক্যাশ বাড়বে, হুম, আর $4,000 সিকিউরিটিটা বাড়বে, রেভিনিউ রেভিনিউটা বাড়বে। রেভিনিউ আমার বাড়বে, বিকজ আমি হচ্ছে যে কনসালটেন্সি সার্ভিস দিয়ে $4,000 ইনকাম করেছি, আর্ন করেছি। $4,000 প্লাস ক্যাশ, রেভিনিউ তো $4,000, রিমার্কস আমি সার্ভিস রেভিনিউ লিখে রেখেছি। নেক্সট হচ্ছে উইথড্রু $1,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, এটা কি হবে? স্যার ক্যাশ কমে যাবে, ওনার্স ড্রয়িংটা মাইনাস হবে, মাইনাস হবে, ওনার ড্রয়িং মাইনাস, আমাদের এখানে ওনার সিকিউরিটিটা কমে যাবে, কমে যাবে, বিকজ আমাদের ওনার্স ড্রয়িং হয়েছে। আর এখানে আমাদের ওনার সিকিউরিটি কলামের মধ্যে ওনার্স ড্রয়িং এন্ড এক্সপেন্স সবসময় একটা নেগেটিভ মাইনাস ফিগারই থাকবে, প্লাস কোন হবে। ওকে, তাহলে -$1,000 ক্যাশ, ওনার্স ড্রয়িং ও $1,000, performed 5,400 of services on account, এটা কি হবে? স্যার অ্যাকাউন্ট রিসিভেবলটা performed মানে $5,400 of services on account, এটার ইমপ্যাক্ট আমরা কোথায় কোথায় যাবে? অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হবে, রেভিনিউ ইনক্রিজ হবে। একজন বলেন কোথায় যাবে? স্যার ওনার সিকিউরিটি বাড়বে আর অ্যাকাউন্টস রিসিভেবল বাড়বে। রিসিভেবলটা বাড়বে। প্রথম আমরা অ্যাকসেপ্ট করে দেবো। প্রথম হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে, যেহেতু এটা অন অ্যাকাউন্ট, মানে আমি সার্ভিস পারফর্ম করছি, সার্ভিস দিয়ে দিয়েছি, বাট এখন মানে টাকাটা পাইনি, ক্যাশ টাকাটা পাইনি, যে কারণে ক্যাশটা আমার বৃদ্ধি পায় না, তাদের আমার অ্যাকাউন্ট রিসিভেবলটা ইনক্রিজ করলো আর আমার রেভিনিউ আর্ন হয়েছে, সো আমার ওভার সিকিউরিটি ইনক্রিজ করলো। ওকে, May 17 বলা হচ্ছে পে $2,500 ফর এমপ্লয়ি স্যালারিজ, এটা কি হবে? স্যার ওনার সিকিউরিটি কমে যাবে, ইনক্রিজ হবে, আর এক্সপেন্সের জন্য কোনো। আচ্ছা, অন্যরা কেন পার্টিসিপেট করছে না? শুধু দুইজনের কথা শুনতে পাচ্ছি, আমাদের ক্লাসে 53 পার্টিসিপেন্টস আছে। তাহলে এটা হবে হচ্ছে কি, পে $2,500 ফর এমপ্লয়ি স্যালারিজ, তাহলে আমার ক্যাশ কমে যাবে হচ্ছে $2,500 আর আমার এক্সপেন্সটাও, হ্যাঁ ওনার সিকিউরিটি কমে যাবে, আমার এক্সপেন্স হবে হচ্ছে $2,500। দুই জায়গায় আমরা এটা হিট করছি, এই অ্যাকাউন্টিং ট্রানজাকশনটা, যে ক্যাশ আর হচ্ছে এক্সপেন্স, রিমার্কসে লিখে রাখছি স্যালারি এক্সপেন্স। দেন May 20 তে যে ট্রানজাকশন হচ্ছে পেইড ফর দি সাপ্লাইজ পারচেজ on May 3, পেইড ফর দি সাপ্লাই পারচেজ on May 3, মানে অন অ্যাকাউন্টে আমরা সাপ্লাই কিনেছিলাম, এখন সেটার টাকাটা দিয়ে দিয়েছি। তাহলে এখানে কোথায় কোথায় ইমপ্যাক্ট করবে এটা? অন্য কোনো একজন বলেন। ডিক্রিজ, স্যার ক্যাশ ক্যাশ বাড়বে, অ্যাকাউন্ট রিসিভেবল কমবে, অ্যাকাউন্ট রিসিভেবল কমবে, অ্যাকাউন্ট পেইড ফর দি ক্যাশ বাড়বে, অ্যাকাউন্ট রিসিভেবল কমবে। জি স্যার, paid for the supplies purchase on account May 3, কমবে, ক্যাশ কমবে নাকি বাড়বে?
স্যার কমে যাবে। কমবে যাবে। আমি তো Cash ক্যাশ কমে পেমেন্ট যাবে। করেছি। হ্যাঁ শুনেন, ক্যাশ ক্যাশ বাড়বে পেমেন্ট স্যার। করলে তো ক্যাশ স্যার পেমেন্ট ক্যাশ করলে বাড়বে। সরি স্যার। ক্যাশ স্যার ক্যাশ কমে যাবে, কমবে, অ্যাকাউন্টস পেয়েবল কমবে। অ্যাকাউন্টস ওকে পেয়েবল কমে যাবে, ক্যাশটাও কমে যাবে। ওকে, বুঝতে পারছি। আমি বলি, বলা হচ্ছে যে এখানে সে যে সাপ্লাই পারচেজ করেছে অন অ্যাকাউন্টে, সেটা টাকাটা পেমেন্ট করেছে। তো টাকা পেমেন্ট করলে আমার ক্যাশ তো বাড়ার কোনো চান্সই নাই, বরং আমার ক্যাশ পেমেন্ট করার ক্যাশ ডিক্রিজ হবে। এট দ্য সেম টাইম এটা অন অ্যাকাউন্টে যখন কিনেছিলাম, ওই যে আপনারা 3 নাম্বার ট্রানজাকশন দেবেন ম্যাথ 3-তে, যে $600 সাপ্লাইজ ইনক্রিজ করেছে, $600 অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ করেছিল। এখন ক্যাশ $600 ডিক্রিজ করবে, $600 অ্যাকাউন্টস পেয়েবলটাও ডিক্রিজ করবে। বুঝতে পেরেছেন? $600 ক্যাশ ডিক্রিজ করলো, $600 অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ করলো। জি স্যার। হ্যাঁ। নেক্সট হচ্ছে May 23, receive a cash payment of $4,000 for services performed on account on May 15. এটা কি হবে? স্যার ক্যাশ বাড়বে, ক্যাশ বাড়বে আর অ্যাকাউন্ট রিসিভেবল কমবে। এক্স্যাক্টলি। আমার ক্যাশ $4,000 বেড়ে যাবে। আমরা 15 মে আর অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে। এক্স্যাক্টলি May 15 ট্রানজাকশনটা দেখলে বুঝতে পারবেন যে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল $5,400 জি দেওয়া স্যার। আছে। এই $5,400 থেকে আমি ওইখান থেকে 4,000 কমে যাবে। এক্স্যাক্টলি $4,000 আমার ক্যাশ বেড়ে মাইনাস যাবে, করবো। $4,000 অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে। এটা কি সবাই বুঝতে পেরেছেন এই ট্রানজাকশনটা? জি স্যার। ইয়েস স্যার। ওকে। May 26 এ বলা হচ্ছে borrowed $5,000 from the bank on a note payable. ব্যাংক থেকে আসলে সে $5,000 নোট পেয়েবল এর মাধ্যমে লোন নিয়েছে, বড় করেছে। এটার ইমপ্যাক্ট কোথায় যাবে? স্যার ক্যাশ বাড়বে প্লাস ওইদিকে নোট পেয়েবল ক্যাশ বাড়বে আর ওইদিকে নোটস পেয়েবল বেশি যাবে। মানে আমার $5,000 আমি যে লোন নিয়েছি ব্যাংক থেকে, তাহলে আমার ক্যাশ $5,000 বেড়ে যাবে। লাইবিলিটিস পাশে এট দ্য সেম টাইম আমার লায়াবিলিটিস, নোটস পেয়েবল লায়াবিলিটিসটা ইনক্রিজ করবে। ওকে। নেক্সট হচ্ছে পারচেজ ইকুইপমেন্ট ফর $4,200। এটা কি হবে? Purchased equipment for $4,200 on account. আর অ্যাসেট ইনক্রিজ হবে, ইকুইপমেন্ট স্যার অ্যাসেট ইনক্রিজ হবে আবার এদিকে লায়াবিলিটিস বাড়বে স্যার, অ্যাকাউন্ট পেয়েবল বাড়বে। হ্যাঁ, মানে আমার ইকুইপমেন্টটা বাড়বে, আবার অ্যাকাউন্ট সম্পদ পেয়েবলটা বাড়বে বেড়ে আবার যাবে। এদিকে লায়াবিলিটিস বাড়বে, অ্যাকাউন্ট পেয়েবল। হ্যাঁ, আচ্ছা। নেক্সট লাস্ট ট্রানজাকশন, সবার লাস্টে যে ট্রানজাকশনটা আছে বলছে paid $275 for utilities. আর ক্যাশ এটা কি হবে? হ্যাঁ, আর আর এক্সপেন্সটা বেড়ে যাবে। এক্সপেন্সটা হবে মানে ওনার সিকিউরিটি কমে যাবে, জি স্যার। মাইনাস হচ্ছে। এই স্যার পেড যেহেতু করছে স্যার ক্যাশ কমবে। হ্যাঁ, আর এটা একটা এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, সেই কারণে এটা এক্সপেন্সে হিট এক্সপেন্স করবে, বেড়ে যাবে, ওনার সিকিউরিটি কমে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল 30 ট্রানজাকশন, মানে মে 30 পর্যন্ত সো ফার এতগুলো ট্রানজাকশন হলো। এখন আমাদের ট্রানজাকশন শেষ। আচ্ছা, এখন এই ট্রানজাকশনে আমি হচ্ছে জাস্ট এখন যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করে দেখেন তো ব্যালেন্সটা কত আসে, সবগুলি সাইডের যোগ বিয়োগ করার পরে কত আসে দেখেন, আমাকে বলবেন যে ক্যাশ এত আসছে, অ্যাকাউন্ট রিসিভেবল এত আসছে, সাপ্লাইজ ইকুইপমেন্ট, এটা যোগ বিয়োগটা করে আমাকে বলেন আলটিমেট ব্যালেন্সটা মে 30 পরে আমরা কত পেলাম।
ক্যাশ ব্যালেন্সটা কত পেয়েছেন যোগ বিয়োগ করার পরে? 14,600। স্যার 14,600। 14,600। ওকে ফাইন। 14,000 দেন হচ্ছে বাকিগুলি আমাকে বলেন। অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাই, ইকুইপমেন্ট। অ্যাকাউন্ট পেয়েবল 1400। অ্যাকাউন্ট রিসিভেবল 1400। অ্যাকাউন্ট রিসিভেবল 1400। 1400, সাপ্লাই 600, ইকুইপমেন্ট 600। 4200, নোটস পেয়েবল 5000। তারপরে অ্যাকাউন্ট পেয়েবল 400। অ্যাকাউন্ট পেয়েবল কত আসে? 4200। ওকে। রেভিনিউস হচ্ছে 9400 দেখা যাচ্ছে। ওনার্স ডুইং 1000 যে ফিগার আছে এটাই। এক্সপেন্সিং এর সবগুলি মাইনাস ফিগার, আমরা সবগুলি মাইনাসের যোগ করে যেটা পাবো সেটাই। -300, 3800। হ্যাঁ স্যার নিচে 20,000 এটা কি স্যার? 20,800। আচ্ছা বলছি, এই যে এটা হচ্ছে আমাদের টোটাল ব্যালেন্স 14,600 1400 যা যা আছে সবগুলির। এবার হচ্ছে আমার টোটাল অ্যাসেটের পরিমাণ হচ্ছে কত? আমরা বলছি টোটাল অ্যাসেট ইকুয়ালস টু টোটাল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। টোটাল অ্যাসেটের পরিমাণ হচ্ছে আমার $20,800, মানে 14,000, মানে ইন্ডিভিজুয়াল যে আইটেমের যে ব্যালেন্স গুলো সেটা যোগফল হচ্ছে 20,800। ঠিক আছে, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি যে যোগফল, মানে এখানে যে 5,000 প্লাস 4,200 প্লাস 7,000 মাইনাস 1,000 প্লাস 94 মাইনাস 3,800, এটা যোগ বিয়োগ করার পর যে ব্যালেন্সটা এটা সবসময় কি হবে? সমান হবে, মানে সেম ব্যালেন্স হবে 28,800। এটা যদি ব্যালেন্স আপনি যদি ম্যাথটা করার পর যদি দেখেন যে এখানের মধ্যে ইমব্যালেন্স হচ্ছে, বুঝতে হবে যে আপনি নিশ্চয়ই কোথাও কোনো একটা প্লাস মাইনাস করেছেন, ভুল হয়েছে কোথাও। তাহলে আমার এই ব্যালেন্সটা অ্যাসেট এবং লায়াবিলিটিস এন্ড ওনার ইকুইটি ব্যালেন্সটা সবসময় সেম হবে। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? এই টেবিল অ্যানালিসিস নিয়ে মানে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? তারপর আমরা নেক্সট স্টেজে যাব। সবাই বুঝতে পেরেছেন? যারা সায়েন্স থেকে এসেছেন তারা বুঝতে পেরেছেন? সায়েন্স, আর্টস জি স্যার। খুবই ইজি। হ্যাঁ ওকে। নেক্সট হচ্ছে এবার আমরা হচ্ছে যে এখান থেকে বললাম যে আপনাকে টেবিল অ্যানালিসিস করার পরে এবার আমরা বলছি যে এখান থেকে তুমি ইনকাম স্টেটমেন্ট করো, তা মানে 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করো। তো প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করবো। ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে গেলে আমরা এখন কোন কোন কলামগুলি হেল্প নিব revenue, টেবিল অ্যানালিসিস থেকে? revenue আর expenses. Revenue আর expenses. কারণ ইনকাম স্টেটমেন্ট বেসিক্যালি represent the statement of revenues and expenses. ইনকাম স্টেটমেন্ট শুধুমাত্র একটা কোম্পানির একটা পার্টিকুলার পিরিয়ডের রেভিনিউ এবং এক্সপেন্সটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা প্রথমে আগে ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করবো। তাহলে আমরা প্রথমে আগে ইনকাম স্টেটমেন্টের প্রথমে আগে হেডিংটা লিখি। যেমন এটা এখানে হেডিংটা কি লিখবো? ইনকাম স্টেটমেন্টের প্রথমে হেডিংটা খুব ইম্পর্টেন্ট, এটা ভুল করা যাবে না। এখানে কি লিখবো? প্রথমে কোম্পানির নাম। কোম্পানির নাম কি? এই কোম্পানির নাম কি? আমরা যে কোম্পানি ইনকাম স্টেটমেন্ট করবো ট্রিক্সি মাই। Pointing constant. আগে ভালোভাবে পড়ে তারপর না স্যার ম্যাট্রিক্স কনসাল্টিং। নাম ভুল হলে প্রথমে 5 মার্কস কাটা যাবে। ম্যাট্রিক্স কনসাল্টিং, এটা ট্রিক্সি মেয়ে না। সরি স্যার, ম্যাট্রিক্স কনসাল্টিং। ম্যাট্রিক্স কনসাল্টিং। তারপর লিখলাম ইনকাম স্টেটমেন্ট ফর দি মান্থ এন্ডেড মে 31, 2017। এই যে এই 3টা লাইন মানে কোনোভাবে মিস করাও যাবে না, ভুল করাও যাবে না। যদি এই জিনিসটা এই 3টা ইনফরমেশন না দেখি তাহলে আমি পরবর্তী ইনকাম স্টেটমেন্ট আর করবো। বিকজ এটা দ্বারা আমি বুঝতে পারছি আমি আসলে কার ইনকাম স্টেটমেন্ট করছি এবং সেটা কোন মাসের জন্য। ফর দি মান্থ এন্ডেড মে 31, মে 31 এ ফর দি মান্থ এন্ড মানে মে 31 পর্যন্ত একটা পার্টিকুলার পিরিয়ড ইনকাম স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় আমরা জাস্ট ফরম্যাটটা মাত্র রাখতে হবে যে রেভিনিউস থাকবে আর এক্সপেন্সেস থাকবে। তো রেভিনিউস কি কি আছে এখানে? এখানে কয়টা রেভিনিউ আছে? মানে আমাদের রেভিনিউ কলামে আমরা যাব, এখানে 2টা রেভিনিউ দেওয়া আছে, $4,000 আর একটা হচ্ছে $5,400। দুইটাই আসলে সার্ভিস রেভিনিউস। এটাই $9,400। তাহলে আমরা প্রথম রেভিনিউসটা লিখলাম সার্ভিস রেভিনিউ দিয়ে। সার্ভিস রেভিনিউ হচ্ছে $4,000, $5,400। মানে এই কোম্পানি হয়তো বা শুধুমাত্র এখানে সার্ভিস রেভিনিউ আর্ন করেছে, সে অন্য কোনো তার কমিশন ফি মানে রেভিনিউ যদি সে অন্য কোনো নাম দিত তাহলে আমরা এখানে রেভিনিউর মধ্যে সার্ভিস রেভিনিউ লিখতাম, কমিশন লিখতাম, ফি লিখতাম, কনসালটেন্সি ফি, মানে বিভিন্ন রকম যদি নাম থাকতো তাহলে আমরা বিভিন্ন নাম দিতাম। এখন যেহেতু সবগুলি সার্ভিস রেভিনিউর জন্য সে 2টা
ফিগার আর্ন করেছে, একটা $4,000, একটা $5,400। তার টোটাল রেভিনিউ আর্ন করেছে সে কত ডলার? $9,400। আমাদের একটা কলামের কাজ শেষ। শুধুমাত্র রেভিনিউর মধ্যে দুইটা ফিগার দেওয়া আছে 9,400, আমরা সেটা ইনপুট দিলাম। তারপর আমরা আর কোন কলামটা ইউজ করব? এক্সপেন্স আমরা এখানে দেখতেছি যে আমাদের ওই যে রিমার্কস ফর্মে দেখতেছি অফিস রেন্ট 900, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, স্যালারিজ আর ইউটিলিটিস। বাস আমরা জাস্ট ওই ব্রেকডাউন গুলি এক্সপেন্স অ্যাডভার্টাইজিং এই যে লিখেছি, তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স $125। হ্যাঁ, তো এটা আমরা হচ্ছে এক্সপেন্স এখানে জাস্ট ব্রেকডাউনটা দিয়ে দিলাম। হ্যাঁ, যে অফিস রেন্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, স্যালারি, ইউটিলিটিস, টোটাল এক্সপেন্স ফিগারটা আমরা দিয়ে দিলাম, যে এটা যোগ করো $3,800। তার নেট ইনকাম হবে হচ্ছে আমার টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সটা যখন বাদ যাবে সেটা হচ্ছে আমার নেট ইনকাম। টোটাল রেভিনিউ টোটাল এক্সপেন্স বাদ দিয়ে যে ফিগারটা থাকে $5,600, এটা হচ্ছে আমার কোম্পানির নেট ইনকাম। এটাই হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট শুধুমাত্র আমার মানে সামারি অফ যে সামারিটা আমরা করেছি টেবল অ্যানালিসিস, এটা রেভিনিউ এবং এক্সপেন্স নিয়ে সে কাজ করে। এই ইনকাম স্টেটমেন্ট করার পর আমরা কোন স্টেটমেন্ট করব? ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট কোন কলাম নিয়ে কাজ করবে? এটা সামারি, এক্স্যাক্টলি, শুধু ওনার্স ক্যাপিটাল আর ওনার্স ড্রয়িং নিয়ে কাজ করবে। আর আরেকটা ফিগার নিয়ে আসবে ইনকাম স্টেটমেন্ট থেকে, সেটা হচ্ছে কোনটা? নেট ইনকাম। নেট ইনকাম অর নেট লস। এই নেট ইনকামটা অথবা নেট লস, এটাই এখানে নিয়ে আসবে, এই তিনটে ইনফরমেশন। ওকে, লেটস সি। ওকে, ওনার্স ক্যাপিটাল মে 1, এই ফরম্যাটে একটু মাথায় রাখবেন যে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট প্রথমে লিখছি ট্রিক্সি মে, আসলে ট্রিক্সি মে হবে না, এটা হচ্ছে ম্যাট্রিক্স কনসাল্টিং হবে। প্রথমে এই তিনটা লাইন ঠিক করবেন, ম্যাট্রিক্স কনসাল্টিং। তারপর হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট ফর দি মান্থ এন্ডেড May 31, 2017। তো ওনার্স ক্যাপিটাল May 1, 2017 মানে বলা হচ্ছে যে বিজনেসের শুরুতে কোনো ওনার্স ক্যাপিটাল কি আছে কিনা। বিজনেসের শুরুতে যদি থাকে সেটা কোর্সের মধ্যে লেখা থাকবে যে এই কোম্পানি এত ডলার ওনার সিকিউরিটি আছে, বাট বিজনেসটা শুরু করেছে মে মাসের প্রথম 1 মে থেকে শুরু করেছে, সো তার আগের মাসের কোনো ব্যালেন্স এখানে ছিল না, ওই জন্য এটা $0 হবে। তারপর হচ্ছে অ্যাড ইনভেস্টমেন্ট, সে পুরা মাসে ইনভেস্ট করছে $7,000, সেটা আমরা কিভাবে বুঝলাম? এই যে এখানে লেখা আছে ওনার সিকিউরিটি প্রথম 1 মে তে ট্রানজাকশন লেখা আছে যে ট্রিক্সি ইনভেস্টেড $7,000 ক্যাশ ইন দি বিজনেস। তো ওই জন্যই আমি হচ্ছে এই ফিগারটা এখানে আনছি, ইনভেস্টমেন্ট লিখছি। ইনভেস্টমেন্ট এটা $0, তারপর ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম আসছে $5,600, টোটাল ফি হচ্ছে $12,600, এই দুটো যোগফল প্লাস ড্রয়িংস হচ্ছে $1,000। ওনার্স ক্যাপিটাল May 31, 2017 $11,600। মানে এখানে যদি May 1 কোনো ব্যালেন্স থাকতো সেটার যোগফল যোগ হইতো হচ্ছে যে এই নেট ইনকাম প্লাস ইনভেস্টমেন্টের যে ফিগার 12,600, এটার সাথে যোগ হতো, এখান থেকে ড্রয়িংটা বাদ যেত। এখন আমার এখানে যদি নেট ইনকাম না হয়ে যদি নেট প্লাস হতো তাহলে সেটা কি হতো? যোগ হতো নাকি বাদ যেত? অবশ্যই মাইনাস হইতো। ঠিক আছে, তার মাইনাস হওয়ার পর যে ফিগারটা আমি দেখতেছি ওনার্স ক্যাপিটাল May 31, 2017 আমি $11,600 হচ্ছে আমার ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল লিখছি, ওনার্স সিকিউরিটি না, কিন্তু ওনার্স ক্যাপিটাল May 31, 2017। তাহলে আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্ট কমপ্লিট। নেক্সট আমরা যাবো হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কি কি দেখানো হয়? ব্যালেন্স শিট হচ্ছে যে আমাদের এই যে এই ফিগার গুলির ব্যালেন্সটা শুধু দেখানো হবে, যে আমরা যে 20,800 20,800 দেখাচ্ছি এটাই হচ্ছে ব্যালেন্স শিট। এখানে অ্যাসেটের যে ব্যালেন্স, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্ট, সেটাকে আমরা সুন্দরভাবে সাজায় লিখবো। তারপর ঠিক এবার ওনার সিকিউরিটি লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটির মধ্যে ঠিক $5,000, 4,200। আর ওনার সিকিউরিটি যে ব্যালেন্সটা যেটা আমরা এই স্টেটমেন্টে কাজ করলাম, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, সেখান থেকে আমরা ফিগারটা নিয়ে যাব, আর কোনো কাজ নেই। দেখেন যে ক্যাশ ব্যালেন্সটা আমরা নিয়ে আসছি 14,600, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্ট, জাস্ট ওদের ওই ব্যালেন্সটাই নিয়ে আসছি। এটার কিউমুলেটিভ ভ্যালু হচ্ছে টোটাল অ্যাসেট হচ্ছে আমার 20,800। লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি, লায়াবিলিটিজ এর ফিগারটা নিয়ে আসলাম। দুইটা লায়াবিলিটিজ আছে, একটা হচ্ছে নোটস পেয়েবল আর একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। ফাইন লিখলাম, আমার টোটাল লায়াবিলিটিজ $9,000। ওনার সিকিউরিটি কলামের মধ্যে আমার শুধুমাত্র একটা ফিগার আসবে, ওনার্স ক্যাপিটাল।
সেটা আমরা ওনার সিকিউরিটি থেকে এই স্টেটমেন্ট থেকে নিয়ে আসছি। $11,600 মূলত $11,600 হচ্ছে যে এই ওনার সিকিউরিটি এখানে যোগ বিয়োগ করার পরে $11,600 আসবে। সেটা সামারিটা এখানে, সামারি ব্যালেন্সটা এখানে আসছে। তারপরে এই $11,600 প্লাস $9,000 মানে $20,600। 20,600 এখানে কোন একটা ঝামেলা হয়েছে যোগ বিয়োগে, কোথায় ভুল হয়েছে বলেন তো? আমাদের $20,800 হবে। আপনাদের কত হয়েছে দেখেন তো, অনার্স ক্যাপিটাল কত আসছে? অনার্স ক্যাপিটাল 11,600 অনার্স ক্যাপিটাল মে 31 কত আসলো? 11,600 না? হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে যে লায়াবিলিটিস কত আসছে? 9,200 লায়াবিলিটিস কত আসছে? নোটস পেয়েবল কত? $5,000। অ্যাকাউন্টস পেয়েবল কত? অ্যাকাউন্টস পেয়েবল 4,200। হ্যাঁ, আমি এখানে $4,000 দিয়ে রাখছি ওই জন্য। তো $4,200 হলে এখানে হচ্ছে $9,200। এই যে $9,200 হলে আর ওনার্স ক্যাপিটাল 11,600 মানে লায়াবিলিটিস 9,200, ওনার্স ক্যাপিটাল 11,600, টোটাল $20,800। টোটাল অ্যাসেটের যে ভ্যালুটা, ব্যালেন্সটা আর টোটাল লায়াবিলিটিস এন্ড ওনার্স ক্যাপিটাল ব্যালেন্সটা সবসময় সেম থাকবে। এটা হচ্ছে ব্যালেন্স শিট। এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? মানে তিনটে স্টেটমেন্ট আমরা করেছি, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। এই যে টেবুলার অ্যানালিসিস, এই আমাদের এই সামারি টেবিল থেকে আমরা প্রিপেয়ার করছি। এই তিনটে স্টেটমেন্ট বুঝতে পেরেছেন? স্যার এগুলো কি খাতায় বক্স করে লিখতে হবে এরকম? খাতায় স্টেটমেন্ট যেভাবে প্রিপেয়ার করে ওইভাবে করবেন, বক্স করেই তো করবেন। আমরা তো স্যার আগে করিনি, ওই জন্য বুঝতেছি না কিভাবে লিখবো। স্যার হ্যাঁ, ইন্টারের এটাই পর তো। এইভাবেই করবেন, এই সেম ফরম্যাটটাই ফলো করবেন, মানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে এটাই। মানে এখানে যে যে প্রথমে রেভিনিউস, তারপর হচ্ছে টোটাল রেভিনিউ, এক্সপেন্সের পরে যেভাবে লেখা আছে এই স্টাইলটাই ফলো করবেন। মানে বক্স মানে হচ্ছে যে মানে বক্স বলতে এটাই কি মিন করেছে নাকি অন্য কিছু বলছেন আমি বুঝিনি এই কথা। স্যার কোন ফরম্যাটে সেটা বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, কোনটা? মানে কোন ফরম্যাটে করবো? আমরা ইন্টারে তো এক ফরম্যাটে করছি, এখন সেভাবে করতে পারবো না, সেটা করা যাবে না। ওইটাই তো আপনাদেরকে বলছি, ইন্টারের কথা আপনাদেরকে ভুলে যেতে বলছিলাম না একবার। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য জিজ্ঞেস করতেছিলাম। হ্যাঁ, আগের কোনো কিছু নেই, আজকে থেকে যা শেখানো হচ্ছে আপনারা ওইটাই ফলো করবেন। আগে কি করেছেন আমিও জানি না, আপনি জানা ব্যাপার। ওকে স্যার। আগে কথা ভুলে যান। হ্যাঁ স্যার, চারটা করলে এটা তো পুরো খাতায় তো স্যার ইয়া করতেছে না, মানে সাইজে কোনটা টেবিল অ্যানালিসিসটা? হ্যাঁ স্যার, হ্যাঁ টেবিল ওটা অ্যানালিসিস। হচ্ছে আপনার খাতাটাকে সোজা থেকে বাঁকা করে ফেলবেন, মানে এটা এখন যে স্টাইলে আছে ওইটাকে আপনারা জাস্ট আড়াআড়ি ভাবে করবেন, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে তো জায়গাটা অনেক বড় হয়ে যাচ্ছে না? স্যার পরীক্ষার খাতায় কি আড়াআড়ি করে হ্যাঁ 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 হ্যাঁ। ওকে স্যার ল্যান্ডস্কেপ করে ফেলতে পারেন। ল্যান্ডস্কেপ, হ্যাঁ এক্স্যাক্টলি, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, ভালো কথা বলছেন। ল্যান্ডস্কেপ করে ফেলবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডস্কেপ করলেই হয়ে যাবে। ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট? পোর্ট্রেট ভার্সনটা পোর্ট্রেট না স্যার, ল্যান্ডস্কেপ বলে এটাকে স্যার। ল্যান্ডস্কেপ বলে, আচ্ছা ওকে। এবার হচ্ছে যে আমাদের 4 নাম্বার স্টেটমেন্ট বাকি আছে, সেটাকে বলছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, ম্যাট্রিক্স কনসাল্টিং। ও আচ্ছা, ব্যালেন্স শিটের মধ্যে আপনারা একটা হেডলাইন একটু দেখবেন, এখানে ট্রেক্সি নিয়ে না হয়, এটা হচ্ছে ম্যাট্রিক্স কনসাল্টিং। তারপর লিখছি ব্যালেন্স শিট, তারপর হচ্ছে ডেটটা একটু লিখবেন, ডেটটা দেখবেন। এখানে আমি একটা পার্টিকুলার ডেট লেখা আছে, কারণ আমরা বলছিলাম ব্যালেন্স শিট বেসিক্যালি রিপ্রেজেন্ট দি অ্যাসেট লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি ব্যালেন্সেস ফর এ পার্টিকুলার টাইম, মানে একটা পার্টিকুলার ডেটে আজকের দিনে মে 31 এর সময় তো ব্যালেন্স দেওয়া আছে, পার্টিকুলার মানে পিরিয়ড অফ টাইম। তো এই কারণে মে 31, 2017 লিখবেন। বাট আগেগুলোতে আমরা লিখছিলাম ফর দি মান্থ এন্ডেড মে 31, 2017। সো এটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা ওই জন্য ডেটটা প্রপারলি দিবেন। নেক্সট হচ্ছে যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে কি কি দেখানো হয় বলুন তো? মানে আমরা আমাদের যে টেবুলার অ্যানালিসিসটা করলাম, এখানে আমরা কোন কলামটি ইউজ করব? স্টেটমেন্ট অফ ক্যাশ কলাম। এক্স্যাক্টলি। সো এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে যে আমার এই পার্টিকুলার পিরিয়ড অফ টাইমের মধ্যে আমার টোটাল ক্যাশ ইনফ্লোজ এবং ক্যাশ আউটফ্লোটা কিভাবে হলো, এটা আমি বুঝতে পারবো এই পার্টিকুলার স্টেটমেন্টের মাধ্যমে, যে আমার ক্যাশটা কিভাবে আসলো, ক্যাশটা কিভাবে গেল, এবং
দিন শেষে আমার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর ব্যালেন্সটা কোনটা হবে, ওই কলামে একবার লাস্ট এন্ডে যে সামারি ব্যালেন্স মানে এই যে ক্যাশ ব্যালেন্স 14,600, আমি দিন শেষে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ব্যালেন্সটা হবে 14,600। আর আমি স্টেটমেন্টটা তৈরি করবো যাতে করে আমি বুঝতে পারি যে আমার ক্যাশটা কোথা থেকে আসছে কোথা থেকে গেছে। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে তিনটে ইনফরমেশন দেওয়া হবে, মানে তিন ধরনের ইনফরমেশন দেওয়া হয়। একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমি কি পরিমাণ ক্যাশ পেয়েছি, কি পরিমাণ ক্যাশ ইনফ্লো হয়েছে এবং ক্যাশ আউটফ্লো হলো, ইনভেস্টিং এর মাধ্যমে কি পরিমাণ ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো হলো, ফাইন্যান্সিং এর মধ্যে কি পরিমাণ ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো হলো, সেই ফিগারটা এখন দেখানো আছে। আচ্ছা, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এখানের মধ্যে আমরা কি বলছিলাম, মানে আমরা প্রথমে আগে ক্যাশ কলামটাতে একটু ঘুরবো, দেখবো যে আমাদের কোনটা কোন কলামে পড়বে, মানে কোন হেডলাইনের মধ্যে পড়বে। যেমন ধরেন $7,000, এটা একটা ক্যাশ ফিগার, এটা আমাদের ওই স্টেটমেন্টে যাবে। এটা আসলে কোথায় যাবে বলেন তো, এই ক্যাশ ভলিউমটা? এটা আমরা রিমার্কস দেখলাম, এখানে লেখা আছে ইনভেস্টমেন্ট। এই ফিগারটা কোথায় যাবে? এই ক্যাশ ব্যালেন্সটা কোন তিনটে হেডলাইন বলা আছে, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিং আর একটা হচ্ছে অপারেটিং। আমাদেরকে জাস্ট বুঝতে হবে যে কোন ব্যালেন্সটা কোথায় যাচ্ছে। $7,000 এটা কোথায় যাবে? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে রিমার্কস দ্বারা বোঝাচ্ছে এখানে হচ্ছে ওনার বেসিক্যালি ইনভেস্ট করছে। এটা কোথায় যাবে? স্যার নেট ইনকামটা আসার পরে আমরা লাস্টের দিকে ক্যাশ এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড ওইটা প্লাস করি আর কি। আমি কি বললাম, আপনি আমাকে কি বলছেন? আমি বলতেছি এখানে ক্যাশ যে $7,000 ব্যালেন্সটা আছে, প্রথম কলাম ফার্স্ট অফ ম্যাথে যে ক্যাশ প্রথম যে নাম ফিগারটা দেওয়া আছে, এটা তিনটা হেডলাইনের কথা বলছি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আর ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই তিনটার মধ্যে কোনটাতে যাবে সেটা বলছে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাবে? এটা ইনভেস্টমেন্ট বাই ওনার, ওই জন্য। এক্স্যাক্টলি, ইনভেস্ট অর্থায়ন করছে না। হ্যাঁ, ফাইন্যান্সিং মানে হচ্ছে যে ফাইন্যান্স, মানে টু ফাইন্যান্স দি বিজনেস। বিজনেসে যখন কোনো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি মানে ওনার যখন কোনো টাকা ইনভেস্ট করবে বা ওনার কারো কাছ থেকে লোন নিয়ে আসছে, কারো কাছ থেকে ধার কর্জ করে নিয়ে আসছে, তার বিজনেসে সে মানি ইনজেক্ট করেছে বা মানি ইনভেস্ট করেছে, তাহলে সেই ধরনের ফিগারগুলি, সেই ধরনের ক্যাশ ভলিউমগুলি হচ্ছে আমার ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটি, মানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যাবে, ইনভেস্টমেন্ট না, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং। আবার সে যদি বিজনেস থেকে টাকা নিয়েও চলে যায়, সেটা আবার ওইখানে যাবে, ওই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তার মানে $7,000 এই ভলিউমটা আমার যাবে হচ্ছে কোথায়? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা আমরা চিনতে পারলাম। $900 এখানে একটা মানে নেগেটিভ মাইনাস ভ্যালু দেওয়া আছে। মাইনাস ভ্যালু মানে আমার ক্যাশ আউটফ্লো হয়েছে। ক্যাশ ইনফ্লো মানে হচ্ছে আমার ক্যাশে টাকা আসছে, পজিটিভ ফিগার, আর ক্যাশ আউটফ্লো মানে হচ্ছে নেগেটিভ ফিগার, মানে ক্যাশ চলে গেছে হাত থেকে। তো আমি রিমার্কস দিয়ে দেখলাম যে $900 হচ্ছে অফিস রেন্ট। তাহলে এটা আসলে কোথায় যাবে, কোন জায়গায় যাবে আমার ওই তিনটে হেডিং এর মধ্যে? অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা বলছিলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এ শুধুমাত্র সকল প্রকার এক্সপেন্স এবং রেভিনিউজ রিলেটেড, মানে কোম্পানির ডেইলি এক্সপেন্স, ডেইলি অপারেশন রিলেটেড যে সকল এক্সপেন্ডিচার হচ্ছে, যে সকল রেভিনিউ আনা হচ্ছে, এর মাধ্যমে যে ক্যাশটা আসতেছে এবং যে ক্যাশটা যাচ্ছে, মানে রেভিনিউজ এন্ড এক্সপেন্সেস রিলেটেড ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লোটা ওই যে অপারেটিং অ্যাক্টিভিটিস কলামটাকে ইনক্লুড করবো আমরা। তার মানে বোঝা যাচ্ছে যে $900 আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস ইনক্লুড করলাম। $125 রিমার্কসে দিয়ে দেখলাম এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের জন্য ক্যাশটা চলে গেছে, এটা কোথায় যাবে? অপারেটিং অ্যাক্টিভিটিস। ওকে, ফাইন। $4,000 আমরা রিমার্কসে গিয়ে দেখলাম সার্ভিস রেভিনিউ, মানে $4,000 আমি রেভিনিউ আর্ন করেছি, তাহলে এটা কোথায় যাবে? অপারেটিং অ্যাক্টিভিটিস। $1,000 দেখি মাইনাস দেখা যায়, তার মানে 1,000 চলে গেছে। রিমার্কস থেকে দেখতেছি এটা ড্রয়িংস হয়েছে, এটা কোথায় যাবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সে আমরা বলছি মানে ফাইন্যান্স বেসিক্যালি ডিল উইথ মানি ইনফ্লো, মানি ফ্লোজ ইনটু দি বিজনেস অর মানি আউটফ্লো, মানে হচ্ছে কোনো অ্যাসেট, মানে কোম্পানিতে টাকা আসছে, কোম্পানি টাকা চলে গেছে, কোম্পানির পকেট থেকে, মানে মনে হচ্ছে এটা কোম্পানির মানি ব্যাগের সাথে রিপ্রেজেন্ট, মানে কোম্পানিতে টাকা আসে না এবং কোম্পানির ওনার টাকা $1,000 নিয়ে চলে গেছে, তার মানে এটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাবে। $2,500 মাইনাস দেখতেছি, পরে আমরা এটা গিয়ে দেখি এটা হচ্ছে স্যালারিজ, তাহলে এটা কোথায় যাবে? অপারেটিং অ্যাক্টিভিটিস। ওকে, তারপর হচ্ছে আবার 600 সাপ্লাইস পেমেন্ট, এটা কি হবে?
এটা আমরা দেখলাম $600। ইনভেস্টিং, হ্যাঁ ইনভেস্টিং। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ওই যে ইনভেস্টমেন্ট বেসিক্যালি কোনো অ্যাসেট আমি পারচেস করলাম অথবা কোনো অ্যাসেট বিক্রি করে ফেললাম, অ্যাসেট বিক্রি করে টাকা পেলাম, সেটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে গেল, মানে টাকা আসলো। আবার আবার কোনো অ্যাসেট আমি পারচেস করলাম, আমি পারচেস অফ ইকুইপমেন্ট, পারচেস অফ সাপ্লাইজ, এটা সেটা, পারচেস অফ প্ল্যান। তো এটা হচ্ছে যে সে সাপ্লাইজ পারচেস করেছিল আগে মে 3-তে, সেটা $600 সে ইনকাম মানে পেমেন্টটা দিয়ে দিয়েছে। ওই জন্য আমি এই রিমার্ক দেখে বুঝলাম এটা সাপ্লাইজ পেমেন্ট। এটা যেহেতু এক্সপেন্স রেভিনিউ বা এক্সপেন্স রিলেটেড না, তো এটা অপারেটিং এ যাবে না। এটা কোথায় যাবে তাহলে? ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি, মানে এটা কোম্পানি ইনভেস্ট ইনভেস্টমেন্ট করে, অ্যাক্টিভিটিস। কোম্পানি ইনভেস্ট করে টু জেনারেট রেভিনিউস। কোম্পানি তার ইকুইপমেন্টে ইনভেস্ট করতে পারে, সাপ্লাইজে ইনভেস্ট করতে পারে, যাতে করে সে বেশি রেভিনিউ আর্ন করতে পারে। তো এটা একটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি। নেক্সট বলা হচ্ছে $4,000। $4,000 এটা একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে। জিনিসটা কি? আমরা রিমার্কস থেকে দেখলাম রেভিনিউস মানে রেভিনিউ ডিউ রিসিপ্ট, মানে হচ্ছে আগের কোনো একটা রেভিনিউ আর্ন করেছিল বাট এটা এখন ক্যাশ পেমেন্ট পেয়েছে, তাহলে এটা কোথায় যাবে? অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসে। এটা হচ্ছে যে আমার রেভিনিউ রিলেটেড একটা ক্যাশ ইনফ্লো হয়েছে। আবার দেখি $5,000 পরে রিমার্কে দিয়ে দেখতেছি এটা হচ্ছে ব্যাংক লোন, ব্যাংক থেকে আমি $5,000 ক্যাশ লোন নিয়ে এসেছি। এটা কি হবে? ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। Financing এ যাবে। কোম্পানিতে ফাইন্যান্স মানে মানি ইনজেক্ট করেছে, ইনভেস্ট মানে মানি ইনজেক্ট করা হয়েছে ব্যাংক লোনের মাধ্যমে। ওনার নিজেও টাকা দিতে পারে, সে অন্য কারোর কাছে ধার করতে করে নিয়ে আসতো, তো এখন সে ব্যাংক থেকে বড় করে নিয়ে এসেছে। তো এটা আমার অবশ্যই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে যাবে। সর্বশেষ আরেকটা ফিগার, আমরা শুধুমাত্র ক্যাশ নিয়ে মানে ক্যাশ কলামের ফিগার গুলি নিয়ে কনসার্ন থাকবে, অন্য কোনো কলাম আমাদেরকে দেখার দরকার নেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার সময়। নেক্সট $275 মানে মনে হচ্ছে আউটফ্লো হয়েছে, মাইনাস ফিগার দেখলাম রিমার্কস। এটা হচ্ছে ইউটিলিটিস। এটা কোথায় যাবে? অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা এখন সবগুলি ফিগার বুঝতে পারলাম। এখন জাস্ট মাত্র আমাদেরকে ওই পার্টিকুলার ঘরের মধ্যে এগুলিকে জাস্ট বসায় ফেলা, মানে সিমিলার আইটেমস গুলিকে একত্র নিয়ে আসা। প্রথম হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে এর মধ্যে দুইটা হেডলাইন থাকবে, একটা হচ্ছে যে ক্যাশ ইনফ্লো আর একটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। এই যে দেখেন এটা আমাদের এই ফিগারটা, ক্যাশ রিসিপ্ট ফ্রম রেভিনিউস আর একটা হচ্ছে ক্যাশ পেমেন্ট ফর এক্সপেন্সেস। রেভিনিউর মাধ্যমে আমরা হচ্ছে ক্যাশ রিসিপ্ট করি, ক্যাশ রিসিপ্টস, আর একটা হচ্ছে ক্যাশ পেমেন্ট ফর এক্সপেন্সেস। রিসিপ্ট ফ্রম রেভিনিউস আমরা যে ওই ফিগারগুলি থেকে যে রেভিনিউস রিলেটেড কলাম ছিল সেটা বিয়োগ করলাম টোটাল $8,000। ক্যাশ পেমেন্ট মানে হচ্ছে যতগুলো এক্সপেন্স ছিল সেটার যোগটা করলাম, সেটা হচ্ছে $3,800। আপনার পরীক্ষার মধ্যে $3,800 কে জাস্ট কমা দিয়ে দিবেন, ব্র্যাকেট $3,800 ব্র্যাকেট দিয়ে দিলে বুঝতে হবে এটা একটা নেগেটিভ ভ্যালু। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, মানে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা কি $4,200? এটা পজিটিভ ফিগার নাকি নেগেটিভ ফিগার? পজিটিভ ফিগার। পজিটিভ, মানে হচ্ছে যে আমি যে ক্যাশ রিসিভ করেছি সেটা হচ্ছে $8,000 আর আমি ক্যাশ পেমেন্ট করেছি $3,800, মানে আমার পেমেন্ট হচ্ছে রিসিভ বেশি। বা অনেক সময় দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আমার ক্যাশ আমি যে রেভিনিউ আর্ন করছি আমার এক্সপেন্স দেখা যাচ্ছে বেশি, তখন সেটা হচ্ছে মাইনাস ফিগার থাকবে। তখন এটা আপনি মাইনাসও লিখতে পারেন অথবা একটা ব্র্যাকেটের মধ্যে ক্লোজ ব্র্যাকেটের মধ্যে $4,200 উইদিন ব্র্যাকেটের মধ্যে লিখতে পারেন। তারও বোঝা যাবে যে উইদিন ব্র্যাকেট মানে সেটা একটা নেগেটিভ ফিগারকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এখানে কি আসবে? কয়টা ফিগার আসবে? চার্ট দেখে কি মনে হয়? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমরা কোন ফিগারটা পেয়েছিলাম? শুধু একটা ফিগার পেয়েছিলাম আমরা, এই যে $600, ওই যে সাপ্লাইজ পেমেন্টের জন্য। তাহলে এই $600 হচ্ছে যে মাইনাস নেগেটিভ ফিগার। তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের কি, তাহলে এখানে কি লিখবো আমরা এই জায়গায়? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এখানে এই কলামটাতে কি লিখতে পারি? পারচেজ অফ সাপ্লাইজ। সাপ্লাই পারচেজ করেছেন, যে পারচেজ অফ সাপ্লাইজ। মানে আমি বুঝতে পারছি যে আমি আসলে $600 যে নেগেটিভ ফিগার দেখাচ্ছে এটা কেমন হলো? ইনভেস্টমেন্ট আমি কোথায় ইনভেস্ট করছি? আমি কি ইকুইপমেন্ট পারচেজ করলাম নাকি সাপ্লাই পারচেজ করলাম নাকি কি পারচেজ করলাম? পারচেজ অফ সাপ্লাই $600, এবং এটা কিন্তু নেগেটিভ ফিগার। বা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি কি আসবে? ওনার্স ক্যাপিটাল আসবে, মানে ওনার্স ইনভেস্টমেন্ট আসবে, ওনার্স ড্রয়িং আসবে, ওই যে ব্যাংক লোন নিলাম হ্যাঁ সেটা আসবে। ইনভেস্টমেন্ট বাই ওনার $7,000, এটা ক্যাশ পজিটিভ ফিগার। লোন ফ্রম ব্যাংক $5,000, মানে ক্যাশ ইনফ্লো, এগুলি ক্যাশ ইনফ্লো দেখাচ্ছে। ড্রয়িংস বাই ওনার মাইনাস, মানে ক্যাশ আউটফ্লো, এটা চলে গিয়েছে। নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস 7-5 হচ্ছে 12,000 থেকে $1,000 চলে গেল টোটাল। আমার নেট ক্যাশ প্রোভাইড বাই ফাইন্যান্সিং থেকে $11,000।
অপারেটিং থেকে আসছে $4,200, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং সেখানে $600 চলে গেল, নেট ক্যাশ ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে আসলো $11,000। টোটাল আমার স্যার মিলছে হ্যাঁ প্লাস মাইনাস করার পর 14,600। আর তারপর হচ্ছে যে আমরা এবার কি লিখবো এটার পরে, এবার আমরা এখানে একটা লাইন লিখতে হয়, এটা কি লিখতে হয় বলেন তো? স্টেটমেন্টের স্ট্রাকচারের মধ্যে কি লিখেছিল? নেট ইনকাম ইন ক্যাশ, নেট Cash at the end of ইনকাম the ইন ক্যাশ, period. নেট ইনক্রিজ ইন ক্যাশ নাকি? স্যার ইয়েস স্যার, নেট ইনক্রিজ ইন ক্যাশ। হ্যাঁ, নেট ইনক্রিজ ইন ক্যাশ কত? এখানে কি ক্যাশ কত হবে তাহলে যোগ বিয়োগ করলে? যোগ বিয়োগ করলে কত ফিগার আসে? 14,000 14,600 600 হ্যাঁ স্যার। $14,600। আচ্ছা, তারপরে আর কি লিখতে হয়? যদি কোনো বিগিনিং ব্যালেন্স থাকে, ক্যাশ এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। ক্যাশ এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। এক্স্যাক্টলি, এই যে স্ট্রাকচারটা, যে তিনটা লাইন আপনার মাথায় রাখবেন। নেট ইনক্রিজ ইন ক্যাশ $14,600, মানে এটা হচ্ছে যোগ বিয়োগ করার পর আমরা পেলাম। এটা নেট ডিক্রিজ ইন ক্যাশ হতে পারে, এমন হতে পারে যে কোম্পানি এই মাসের মধ্যে যে পরিমাণ ক্যাশ ইনফ্লো হয়েছে তার চেয়ে ক্যাশ আউটফ্লো বেশি, মানে আপনার মাইনাস ফিগার আসতেছে, তখন আপনি এখানে লিখবেন নেট ডিক্রিজ ইন ক্যাশ $14,600 নেগেটিভ ফিগার। ক্যাশ এট দি বিগিনিং অফ দ্য পিরিয়ড, মানে বিগিনিং অফ দ্য পিরিয়ডে কোনো ক্যাশ ব্যালেন্সের কথা কি বলা আছে কিনা? কোনো ব্যালেন্স নাই, তারপর আমাকে লিখতে হবে $0। এখানে যদি $100 থাকে, $1,000 সেটা পরবর্তীতে এটা যোগ হবে, আমার নেট ইনক্রিজ ইন ক্যাশের সাথে যোগ হবে ব্যালেন্সটা। সবার লাস্ট হচ্ছে ক্যাশ এট দি এন্ড অফ দি পিরিয়ড $14,600। তার মানে আমার এই $14,600 সবসময় আমার এই ব্যালেন্সের সাথে সবসময় সেম থাকবে, যে $14,600। এটা হচ্ছে টোটাল 4টা স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা জাস্ট একটু বুঝবেন যে আমার কোনটা অপারেটিং, কোনটা ইনভেস্টিং আর কোনটা ফাইন্যান্সিং, আর স্ট্রাকচারটা একটু মাথায় রাখবেন। এতটুকু যাই, 4টা স্টেটমেন্ট কি বুঝতে পেরেছেন? যারা এখনো বুঝেন আমাকে বলেন। তানভীর বুঝতে পেরেছেন? স্যার ওকে, বাকি যারা আছেন, শিমলা, তামিম, হুসেন। স্যার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস আর অপারেটিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এগুলো একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো, একটু স্যার কনফিউজড। আচ্ছা, অপারেটিং অ্যাক্টিভিটিস গুলি রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে কোম্পানির যে ক্যাশ ট্রানজাকশন গুলি হচ্ছে রিলেটিং টু রেভিনিউজ এন্ড এক্সপেন্সেস। কোম্পানি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দিল, স্যালারি এক্সপেন্স দিল, মানে ক্যাশ ট্রানজাকশন। আমরা তো ক্যাশ কলাম নিয়ে কথা বলছি। এই যে এখানে এই পার্টিকুলার কলামের মধ্যে যে ক্যাশ ফিগার গুলি হচ্ছে শুধুমাত্র রেভিনিউজ এবং এক্সপেন্ডিচার রিলেটেড, এক্সপেন্সেস সর্ট অফ এক্সপেন্স লাইক স্যালারিজ, ওয়েজ, ইউটিলিটিস, সবগুলি হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস। আবার রেভিনিউ আর্ন করেছে সেটা আমার অপারেটিং অ্যাক্টিভিটিস। রেভিনিউ এক্সপেন্স রকম এক্সপেন্স রিলেটেড ক্যাশ ফিগার গুলি হচ্ছে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর কলামে যাবে বা হেডলাইনে যাবে। আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, মানে কোম্পানি যখন কোথাও ইনভেস্ট করবে, কোম্পানি তার ক্যাশ ভ্যালুটা, তার কাছে যে ক্যাশ ভ্যালুটা আছে, সে এখন একটা গাড়ি পারচেস করলো, একটা ল্যান্ড পারচেস করলো, একটা কার পারচেস করলো, সাপ্লাইজ পারচেস করলো, তার মানে তার ক্যাশ চলে গেল। তাহলে সেটা কোথায় যাবে? ইনভেস্টিং। তার ইনভেস্টমেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে টু জেনারেট রেভিনিউ, মানে সে তো ইনভেস্ট করবে কেন? সে একটা ল্যান্ড ইনভেস্ট করবে, ল্যান্ডে টাকা ইনভেস্ট করবে, একটা ইকুইপমেন্টে ইনভেস্ট করবে, যাতে করে তার বেশি রেভিনিউ, বেশি প্রফিট আর্ন করতে পারে। তাহলে ওই জন্য এখানে লিখে হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। অথবা তার সে কোনো ইকুইপমেন্ট বিক্রি করে ফেলো, সেখান থেকে তার এখন ক্যাশ না গিয়ে ক্যাশ তার আবার ইনজেক্ট হলো বিজনেসে, ক্যাশ চলে আসলো, কারণ সে তো ল্যান্ডটা বিক্রি করার পর টাকা পেলো, গাড়িটা বিক্রি করার পর টাকা পেলো। তাহলে এই ধরনের কোনো ট্রানজাকশন যদি আপনি দেখেন যে ক্যাশ রিলেটেড ট্রানজাকশন, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি। থার্ড ওয়ান হচ্ছে যে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং। এই ফাইন্যান্সিং মানে হচ্ছে টু ফাইন্যান্স দি বিজনেস ইটসেলফ। বিজনেসকে ফাইন্যান্স করে হচ্ছে যে কোম্পানি ওনার হিমসেলফ, অথবা হচ্ছে সে অন্য কোনো থার্ড সোর্স ইউজ করতে পারে। থার্ড পার্টি সোর্স হতে পারে হচ্ছে যে কোনো থার্ড পার্টি থেকে লোন নিতে পারে, কোনো ব্যাংক থেকে লোন নিতে পারে। তাহলে সে যদি কোনো ব্যাংক থেকে লোন নেয়, সে যদি নিজে ইনভেস্ট করে, ওনার্স ক্যাপিটাল হিসেবে আসতে পারে, বা লোন ব্যাংক লোন হিসেবে আসতে পারে, অথবা সে যদি বিজনেস থেকে টাকা নিয়ে চলে যায়, ওনার্স টাকা নিয়ে চলে গেছে। তাহলে এই ধরনের ক্যাশ ট্রানজাকশন গুলো হচ্ছে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা কলামের মধ্যে এই তিন ধরনের ফিগার আছে, এইটাই, আর কিছু। বুঝা গেছে? স্যার এটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বল।
স্যার আমরা কি সব টাকার অ্যামাউন্টের পূর্বে ডলারের চিহ্নটা দিব? না, সব অ্যাকাউন্টে পূর্বে দেওয়ার দরকার নেই। দেখেন এখানে সবগুলি শুরুতেই শুধুমাত্র একবার দিলেই হবে। যেমন ধরুন যে ওনার্স ক্যাপিটাল মানে $0, প্রথমে একটা ফিগারকে ডলার দিলেই হবে। যেমন ধরুন অ্যাসেটের ওই যে ব্যালেন্স শিটটাই দেখেন, যেমন অ্যাসেটে আমি লিখি $14,600, তারপরে কিন্তু আর কোনো ডলার সাইন দিচ্ছি না। নোটস পেয়েবলে প্রথমে একটা ফিগার একটা ডলার দিয়ে রাখছি, মানে পার্টিকুলার কোন একটা মেইন কলামের একটা প্রথম ফিগারটাই ডলার দিয়ে রাখলে বোঝা যাবে যে সবগুলো এখানে আপনার ডলার ভ্যালু রিপ্রেজেন্ট করছে। সবগুলিতে ডলার দেওয়ার দরকার নেই, বা টাকা, আমি যে ফিগার যেটা ইউজ করি আর কি, যে ইউনিটস অফ মানি ইউজ করি, সেই ইউনিটস অফ মানিটাকে প্রথম একটা ফিগারে দেখালেই হবে, প্রত্যেকটাতে ইউজ করা দরকার। এখানে এক্সেল করাতে অনেক সময় অনেকগুলিতে দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে আর কি। বুঝা গেছে? স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ sure। স্যার আমরা যে 4টা স্টেটমেন্ট তৈরি করতেছি ওখানে কি টাকার জন্য আলাদা করে কলাম করতে হবে না? টাকার জন্য কি আমি কোনো কলাম করছি? না স্যার। তাহলে এখন বলেন স্যার আমরা তো ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিং এ কলাম করছিলাম, এখন কি স্যার করবো কিনা? ওই যে আগে করছিলাম, ওই তো বললাম ওগুলি ভুলে যান। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওইটা যত তাড়াতাড়ি ভুলতে পারবেন তত সুবিধা হবে। আচ্ছা স্যার। ওই জন্য আপনাদেরকে ওই যে ওইটার কথা বলছিলাম যে গান শিখতে গেছিল, যে দুজন গান শিখতে আসছে আর কি, মানে গানের মাস্টারের কাছে। একজন হচ্ছে যে আগে কিছু কিছু গান পারতো, আর একজন হচ্ছে কিছু কোনো গানই পারে না। তখন ওস্তাদকে বললো যে ওস্তাদ আপনি কার জন্য কেমন রেমুনারেশন চাচ্ছেন? তো ওস্তাদ বললো যে যে গান শিখছে আগে থেকে একটু একটু পারে তাকে আমাকে বেশি টাকা দিতে হবে, তার জন্য বেশি চার্জ, মানে সম্মানই বেশি। আর যে হচ্ছে একবার নতুন শিখবে আমি তার জন্য সম্মানই কম। তখন গার্ডিয়ান শুনে তো খুব অবাক হয়ে গেল, বলছে কি ব্যাপার ওস্তাদ, আমার এই মেয়েটা তো গান একটু একটু পারেই, তো তাকে তো আরো ইজি, আপনি একটু ধরা দিলে সে পারবে, তাকে তো আপনি কম পেমেন্ট চার্জ করার কথা, বাট আপনি ওকে বেশি পেমেন্ট কেন চার্জ করছেন? তো বলছে যে ওরে আমার আগে যে গান শিখছে সেটা আগে ভুলাইতে হবে, তারপর নতুন করে গান শিখাইতে হবে। ওই জন্য এর চেয়ে আমার কষ্ট ডাবল। আর যে গান একেবারেই পারে না তাকে গান শেখানোর জন্য খুব ইজি, ওই জন্য তার জন্য হচ্ছে কষ্ট কম, ওই জন্য আমার তার জন্য পেমেন্ট কম। এখন আপনারা যারা আগে থেকে গান শিখে চলে আসছেন তাদের জন্য আমার খুব কষ্ট হয়ে যাবে, তো ওরা ভুলে যান, বুঝছেন? কি বলছি বুঝতে পেরেছেন? পারছি স্যার। আচ্ছা স্যার আমরা নোট খাতার মধ্যে আগের ফরম্যাটে করছি, এটা কেমন হবে স্যার? আমি আমি আগের ফরম্যাট আর কোন ফরম্যাটে শুনতে যাচ্ছি না, যেটা বলছি যেটা বইতে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ফরম্যাট, আপনারা ওইটাই ফলো করবেন, ঠিক আছে? এই ফরম্যাটটাই ফলো করবেন। আগে স্যার আমি এইভাবে করেছিলাম, স্যার এইভাবে করলে হবে না, ওইভাবে করলে হবে, ওগুলি কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। এই ফরম্যাটটাই আপনারা ফলো করেন তাহলেই হচ্ছে। বুঝা গেছে? ওকে, নেক্সট আপনারা একটা মিনিট, P12A পেজ নাম্বার 29, ওই ম্যাথটা একটু দেখেন তো কি অবস্থা, পারেন কিনা। P12A এই ম্যাথটা একটু দেখেন। কি লেখা আছে বলেন তো P12A তে? একজন বলেন, যে কোনো একজন পড়েন তো দেখি শুনি। P12A P12A কি লেখা আছে বলেন, একজন বলেন। এখানে কারা আছে? আহমেদ তসিফ আছে, আহমেদ তসিফ। আহমেদ তসিফ শুনতে পাচ্ছেন আমাকে? তারপর আছে হচ্ছে অপু কুমার দাস। অপু কুমার দাস শুনতে পাচ্ছেন না? তানভীর শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, যারা লাইনে আছে বাট ওদের ওরা আমাকে রেসপন্স করছে কেন? আহমেদ তসিফ, তারপর হচ্ছে অপু কুমার দাস, তারপর হচ্ছে এটা নাম কি, মোহাম্মদ ওয়াহিদ হাসান নাবিল। মোহাম্মদ ওয়াহিদ হাসান নাবিল শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আমাকে বলেন যে P12A ম্যাথটা কি লেখা আছে?
আপনি ম্যাথটা একটু দেখে আমাকে বলেন। স্ক্রিনও শেয়ার করেছি, এই যে এই ম্যাথ। Judy Salem opened a law office on July 1st, 2017. On July 31st, the balance sheet showed cash $5,000, accounts receivable 1,500, supplies 500, equipment 6,000, account payable 4,200, and owner's capital 800 During August, the following transactions occurred. ওকে, আচ্ছা, প্রথম আমরা বুঝতে পারলাম যে জুদি সালাম নামক একজন ভদ্রলোক সে একটা ল ফার্ম ওপেন করেছে অন জুলাই 1, 2017 এবং বিজনেস শুরু করেছে জুলাই 1 তারিখে। জুলাই 31 তারিখে বলছে দি ব্যালেন্স শিট শোড, মানে জুলাই 31 তারিখে সে ব্যালেন্স শিট প্রিপেয়ার করেছে। ব্যালেন্স শিট প্রিপেয়ার করার পর আমরা একটু আগে যেরকম ব্যালেন্স পেয়েছি এরকম সে ব্যালেন্স পেয়েছে যে ক্যাশ ভ্যালু হচ্ছে তার $5,000, অ্যাকাউন্ট রিসিভেবল $1,500, সাপ্লাইজ, ইকুইপমেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, এইভাবে করে সে সবগুলি ফিগার পেয়েছে। ওনার্স ক্যাপিটাল হচ্ছে $800। এবার জুলাই তো তার বিজনেস শেষ, এবার অগাস্টে আবার বিজনেস শুরু করলো। বলছে ডিউরিং অগাস্ট দি ফলোইং ট্রানজাকশন অকার্ড। সে 8টা ট্রানজাকশন দেখাচ্ছে যে কালেক্টেড $1,200 of account receivable, paid $2,800 cash on accounts payable, এভাবে করে ট্রানজাকশন করলো। তারপর বলা হচ্ছে তোমাকে যে টেবল অ্যানালিসিস প্রিপেয়ার করো, আর কি বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট এন্ড ওনারশিপ স্টেটমেন্ট ফর অগাস্ট এন্ড ব্যালেন্স শিট এট অগাস্ট 31। মানে আমাদেরকে অগাস্ট 31 বা অগাস্ট থ্রুআউট দি পিরিয়ডে 4টা স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে, আর আমাদেরকে এটা টেবল অ্যানালিসিস প্রিপেয়ার করতে হবে। আমাদের আগেরটার সাথে এটা কি কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে? আগের ম্যাথটার সাথে কোনো পার্থক্য কি আছে নাকি সেম মনে হচ্ছে? হ্যাঁ স্যার, পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়, ডিফারেন্সটা কোথায়? স্যার আগের ম্যাথে ব্যালেন্স এখানে ওপেনিং আগের ব্যালেন্স গুলো দিয়ে দিচ্ছে যেগুলো আগের ম্যাথে ছিল না। এক্স্যাক্টলি, আমরা আগে যে দুইটা ম্যাথ করেছি ওই দুইটা ম্যাথে হচ্ছে বিজনেসটা ওই মাসেই শুরু করেছে, জুলাই 1 তারিখে শুরু করেছে। জুলাই 1 তারিখের জন্য আমরা ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট প্রিপেয়ার করেছি, যে কারণে আমাদের কোনো বিগিনিং ব্যালেন্স ছিল না। বাট এখানে বিজনেসটা শুরু করেছে জুলাই 1 তারিখে। জুলাই 1 তারিখের পরে জুলাই 31 তারিখে তারা একটা ব্যালেন্স পেয়েছে। তাদের স্বাভাবিক অ্যাসেট লায়াবিলিটিস ব্যালেন্স তো থাকবেই, এটা আজীবন থাকবে। যতদিন বিজনেস হবে ততদিন তার ক্যাশ ভ্যালু নামক একটা ব্যালেন্স থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবল নামক একটা ব্যালেন্স থাকবে, সাপ্লাইজ ব্যালেন্স থাকবে। অগাস্টে সে ট্রানজাকশন করছে, সেটার সে আমাদেরকে জানতে চেয়েছে যে এটা নিয়ে এবার আমরা কিভাবে ইনকাম স্টেটমেন্ট করতে পারি, কিভাবে আমরা সবগুলো 4টে স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে পারি, কিভাবে আমরা টেবল অ্যানালিসিসটা করতে পারি। এটা আমরা পারবো যদি পরীক্ষা এইভাবে দিই, করতে পারবো এই ম্যাথটা? না স্যার। জি স্যার, কেন পারবো। কেন পারবো না? জি স্যার। আগের মতোই শুধুমাত্র ব্যালেন্সটা যোগ হয়ে যাচ্ছে। মানে এই যে দেখেন, মানে ধরো আমি এটার নাম দিলাম হচ্ছে জুদি সালেম ল ফার্ম। যদি ল ফার্মের নামটা সে বলে নাই, আমরা ধরে নিলাম যে তার নামই হচ্ছে ল ফার্ম জুদি সালেম। তাহলে এখন এখানে আমরা টেবল অ্যানালিসিস যদি করতে বলি, টেবল অ্যানালিসিসটা আমরা কিভাবে করবো? সে যে এখানে 8টা ট্রানজাকশন দেওয়া আছে, 8টা ট্রানজাকশন একটু পরে দেখেন তো কোনটা আপনি পারবেন না পারবেন, এরকম কোন ট্রানজাকশন আছে কিনা। ব্যালেন্সটার কথা মাথা থেকে এখন আপনাদের বাদ দিই, ট্রানজাকশন একটু করেন তো, কোন ট্রানজাকশনটা বুঝতে পারছেন না? স্যার ট্রানজাকশন 3 যেটা দেওয়া আছে এটার মধ্যে একটু প্রবলেম হচ্ছে। 3 নাম্বার ট্রানজাকশনটা? জি আচ্ছা, স্যার। ওকে ওকে ফাইন, 3 নাম্বার ট্রানজাকশন আমরা একটা পেলাম। আর কোন ট্রানজাকশন পাচ্ছেন কিনা একটু দেখেন সবাই। যে স্যার আগে আমরা ট্রানজাকশনটা রিজলভ করি, যে টেবল অ্যানালিসিস করার সময় যে 8টা ট্রানজাকশন এখানে দেওয়া আছে জুদি সালেম এই ল ফার্মের, আর কোন ট্রানজাকশন রিলেটেড কোনো প্রবলেম আমরা ফেস করছি? ময়নুল হক আছেন আপনি? ময়নুল হক? জি স্যার। ময়নুল হক, আপনি আমরা প্রথম যে ম্যাথটা করলাম ওটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এই ম্যাথটার এই ট্রানজাকশন গুলির মধ্যে কোনটা আপনি বুঝতে পারছেন না?
8টা ট্রানজাকশন দেওয়া আছে, যদি সালেমের এটার মধ্যে কোনটা কোনটা বুঝতে পারছেন? স্যার ইনকার্ড ইউটিলিটি বলতে বুঝি নাই, ইনকার্ড মানে কি? হ্যাঁ এটা হচ্ছে 8 নাম্বার ট্রানজাকশন না, ইনকার্ড জি, স্যার। ইউটিলিটি এক্সপেন্সেস ফর মান্থ অন অ্যাকাউন্ট টু $70। ইনকার্ড মানে হচ্ছে যে আমার এটা হচ্ছে যে এক্সপেন্স হয়ে গিয়েছে, বাট আমি এটা ক্যাশ পেমেন্টটা করা হয়নি। ইনকার্ড ডিউটি আমার এক্সপেন্সটা হয়েছে, মানে আমার আপনি ধরুন যে মানে আপনি বাসায় থাকেন, বাড়ি ভাড়া ইনকার্ড হয়ে গিয়েছে, বাট আপনি এটা এখন পেমেন্ট করেন, মানে ইনকার্ড মানে আপনার পেমেন্ট এক্সপেন্স, পেমেন্ট এখন ডিউ, ভালো কথা বলছি, পেমেন্ট ডিউ, এক্সপেন্স হয়ে গিয়েছে বাট আপনি পেমেন্ট করেন, এটা হচ্ছে ইনকার্ড, মানে বকেয়া আর কি। আর কোনো ট্রানজাকশন? আটটা ট্রানজাকশন তার মানে মানে একটা তো 3 নাম্বার বললো, এটা তো আমরা আলোচনা করবো, এটা ছাড়া আর কোনো ট্রানজাকশন কি আছে? যেটা আমরা ইমপ্যাক্ট অ্যানালিসিস করতে পারবো না, মানে বা প্রবলেম হচ্ছে বুঝতে। 1st নাম্বার ট্রানজাকশনটা স্যার, First রেন্ট ফর number অগস্ট হ্যাঁ, $900 যেটা দিছে, এটা কি রকম হবে স্যার? আচ্ছা এগুলো সবগুলি সেমই হবে। আমরা আসলে এখন এখানে টেবল অ্যানালিসিসটা করতেছি কি জুলাই মাসের জন্য নাকি অগস্ট মাসের জন্য? স্যার অগাস্ট মাসের জন্য। অগস্ট মাসের জন্য, বিকজ জুলাই 31 এ সে তার ব্যালেন্স শিটে ব্যালেন্স শিট প্রিপেয়ার করে ফেলছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে ফেলছে। এখন আমরা অগস্ট মাসের ট্রানজাকশনটা দেখলাম, অগস্ট মান্থ, এই ট্রানজাকশনটাই আমরা এখন টেবল অ্যানালিসিস করব। তো প্রথমে হচ্ছে যে আগে আমাদেরকে যে জাস্ট অ্যাজ ইউজুয়াল যে টেবল অ্যানালিসিসের যে চার্ট, এটা আমরা টেবিলটা প্রিপেয়ার করব। জাস্ট হচ্ছে যে আগেরটার সাথে এটার পার্থক্য হচ্ছে যে এখানে যে ব্যালেন্স গুলি দেওয়া আছে ওই ব্যালেন্স গুলি আমরা এখানে ইনপুট দিয়ে দিব প্রথমে। যে জুলাই 31 এর যে ব্যালেন্সটা এন্ডিং ব্যালেন্স, এটা হচ্ছে তার পরবর্তী মাসের জন্য তার বিগিনিং ব্যালেন্স ওই কোম্পানির। যে ওই কোম্পানি 31 এর যে ক্যাশ ভ্যালুটা ছিল $5,000, সেটাই এখন আমার 1st of August অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে আমি $5,000 লিখে দিলাম, অ্যাকাউন্ট রিসিভেবল $1,500, ওরা যা যা বলছে যে ফিগার গুলি বলছে, অ্যাকাউন্টস পেয়েবল, ওনার্স ক্রেডিট, আমি ওটা লিখে দিলাম। তারপর হচ্ছে আমরা আমাদের ট্রানজাকশন ইমপ্যাক্ট অ্যানালিসিস এবার প্রত্যেকটা 1 by 1 করলাম। কালেক্টেড $200 অন অ্যাকাউন্টস রিসিভেবল, এটা আমরা কি লিখবো? যে আমার 1200 কালেক্টেড অফ $1,200 অফ অ্যাকাউন্টস রিসিভেবল, মানে অ্যাকাউন্ট রিসিভ আমরা এখন রিসিভ করেছি, পেমেন্ট পেয়েছি, তাহলে আমরা কোথায় ক্যাশ ইনক্রিজ, অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ। ডিক্রিজ, ঠিক আছে। তারপর ঠিক একবার পেইড 2800 ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল, মানে আমার ক্যাশ ডিক্রিজ হবে, অ্যাকাউন্টস পেয়েবল কি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? স্যার ডিক্রিজ হবে। ডিক্রিজ হবে। ওকে, হ্যাঁ। 3 নাম্বার ট্রানজাকশনে বলা হচ্ছে যে রিকগনাইজড রেভিনিউজ অফ $7,500 of which $3,000 is collected in cash and the balance is due in September. হচ্ছে $7,500 আমার রেভিনিউ আর্ন হয়েছে, তার মধ্যে আমি $3,000 ক্যাশ পেয়ে গিয়েছি, আর বাকিটা হচ্ছে যে আমি এখনো পাইনি, মানে এটা হচ্ছে যে আমাকে পরে দিবে, ডিউ পেমেন্ট। এটা আমরা তাহলে কোথায় কোথায় মানে ইমপ্যাক্টটা যাবে? ক্যাশ ইনক্রিজ হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হবে, ইনক্রিজ হবে, তো রেভিনিউ ইনক্রিজ হবে। হ্যাঁ, ক্যাশ ইনক্রিজ হবে হচ্ছে $3,000, আর বাকিটা আমাকে বলছে পরে দিতে, মানে এটা হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল হবে হচ্ছে কত ডলার? $4,500। 4,500। হ্যাঁ, আর আমার রেভিনিউ আর্ন হয়েছে কত ডলার? $3,000 $7,500। এটি তো ঠিক এভাবে আমরা সবগুলো ট্রানজাকশন এভাবে ইমপ্যাক্ট অ্যানালিসিসটা করলাম। ইমপ্যাক্ট অ্যানালিসিস করার পরে যে দেখেন আগের মতো আমরা একটা ব্যালেন্স পেয়ে গেলাম 3,500, 4,800, এটা কিন্তু ওই যে বিগিনিং যে ব্যালেন্স এটার সাথেও কিন্তু অ্যাড হয়েছে 3,500, 4,800। তারপর দেখলাম যে সবগুলি অ্যাসেট এবং লাইবিলিটিস এন্ড ওনারশিপ মিলে আমার $16,800 হয়ে গেছে। তো বোঝাচ্ছে যে আমার মোটামুটি ম্যাথ ঠিক আছে, $16,800। তারপর এখান থেকে আমি ইনকাম স্টেটমেন্ট করব অ্যাজ ইউজুয়াল। ইনকাম স্টেটমেন্ট হচ্ছে শুধুমাত্র রেভিনিউজ এবং শুধুমাত্র এক্সপেন্স নিয়ে ইনকাম স্টেটমেন্ট করলাম, আগে সেম ফরম্যাট, রেভিনিউজ এক্সপেন্সেস, যে দেখেন। তারপর হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ওনার্স ক্যাপিটাল। এটার মধ্যে জাস্ট একটা ডিফারেন্স হচ্ছে আগেরটার সাথে, যে আগে ওনার্স ক্যাপিটাল অগাস্ট 127 এর কোনো ব্যালেন্স ছিল না, $0 ছিল। এখন এখানে কত আছে? $8,800। হ্যাঁ, এই জিনিসটা আগে ছিল, আগে আমরা এখানে $0 দিয়েছিলাম। আগে দেখেন অ্যাড ইনকাম,
নেট ইনকাম হচ্ছে আমার এই যে এখান থেকে আমি এই ফিগারটা আনলাম $3,430, $12,200, লেস ড্রয়িংস $700, ওনার্স ক্যাপিটাল অগস্ট 31 $11,530। এটা আগে $0 ছিল, এখন এখানে $8,800। এবার হচ্ছে আমরা ব্যালেন্স শিট তৈরি করবো। ব্যালেন্স শিটের মধ্যে এই যে এইগুলি ব্যালেন্সটাই আসবে। আরো একটা সুযোগ নষ্ট হলো ভারতের। আপনারা মিউট করেন, জায়গা মতো যায়নি এবং বাংলাদেশ। আমি তো এখানে খেলার কমেন্টে শুনতে পাচ্ছি। আচ্ছা, ব্যালেন্স শিটের মধ্যে দেখেন যে অ্যাসেট, লায়াবিলিটিজ এন্ড ওনার্স ইকুইটি যেভাবে করলাম, যে সবগুলি ক্যাশ অ্যাসেটের ব্যালেন্সটা পেলাম, তারপর হচ্ছে লায়াবিলিটিজ, ওনার্স ইকুইটির মধ্যে আমাদের এই ব্যালেন্সটা চলে আসলো $11,530, $16,800, $16,800। ফাইন। আচ্ছা, ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কিভাবে করবো তাহলে বলেন তো? ক্যাশ ফ্লোর মধ্যে শুধুমাত্র জাস্ট ক্যাশ খোলা নেই। সিম্পলি আমরা এখানে যদি যাই, হ্যাঁ শুধুমাত্র ক্যাশ ট্রানজাকশন $5,000, এটা কোন, এটা আমরা হচ্ছে আগের মতো আবার জাস্ট ব্যালেন্সটা একটু দেখবো, চেক করবো যে আমরা বুঝতে পারছি কিনা। $5,000 এটা কোথায় যাবে? ফাইন্যান্সিং কেন? রিমার্কসে লেখা আছে ওপেনিং ব্যালেন্স। তো এটা সবার শেষে, এটা ক্যাশ এট opening দ্য বিগিনিং অফ দ্য সবার পিরিয়ড। শেষে, সবার শেষে। এক্স্যাক্টলি ওই যে আমরা যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখেছিলাম যে ক্যাশ এট দি বিগিনিং অফ দি পিরিয়ড, ওটার সাথে নেট ইনক্রিজ অথবা ডিক্রিজটা যোগ বিয়োগ হবে, সেটা হচ্ছে পরের ব্যালেন্স। মানে তার মানে এটা এখন আসবে না, পরে আসবে। তারপর হচ্ছে $1,200, এটা কোথায় যাবে? কালেকশন অফ রিসিভেবলস দেখতেছি। অপারেটিং অ্যাক্টিভিটিস, স্যার অপারেটিং, হ্যাঁ এটা অপারেটিং অ্যাক্টিভিটিস যাবে। কারণ হচ্ছে যে কালেকশন অফ রিসিভেবলস বলতে আসলে এটা কিসের রিসিভেবল আমরা বুঝতে পারছি না। এটা হয়তো বা তাদের কোনো একটা রেভিনিউ আর্ন রিলেটেড হতে পারে, বাট এখানে কোনো কিছু সে এক্সপ্লেইন করে নাই। তো আমরা এটাকে বাই ডিফল্ট ধরে নিলাম এটা হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস যাবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্স রিলেটেড ট্রানজাকশন। তারপর $2,800 পেমেন্ট পেয়েবল, মানে কালেকশন, মানে পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেয়েবল, এটাও কোথায় যাবে? অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস যাবে। বিকজ এখানে আমি রিসিভেবল এবং পেয়েবলটা কেন রিসিভেবল ছিল, কি ধরনের রিসিভেবল ছিল, কি ধরনের পেয়েবল বুঝতে পাইনি। যখন এই ধরনের মানে ক্লিয়ার থাকবে না, বাই ডিফল্ট আমরা এটাকে অপারেটিং অ্যাক্টিভিটি। তারপর $3,000 আমি দেখলাম এটা রেভিনিউ আর্ন, তাহলে এটা কোথায় যাবে? অপারেটিং। অপারেটিং $400 ইকুইপমেন্ট পারচেজ, এটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, ইকুইপমেন্ট পারচেজ করেছে। তারপর হচ্ছে $3,800, এটা হচ্ছে যে আমার এক্সপেন্সের জন্য $3,800, তার মানে এটা আমার অপারেটিং অ্যাক্টিভিটি। $700 হচ্ছে ড্রয়িংস, এটা কোথায় যাবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। $2,000 ব্যাংক লোন, ফাইন্যান্সিং শেষ। তাহলে আমরা প্রত্যেকটা ফিগারে বুঝতে পেলাম। এই যে আমরা এখানে এখন এটা লিখবো যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। ওকে, যে দেখেন ক্যাশ রিসিভ ফ্রম রেভিনিউস হচ্ছে $4,200, ক্যাশ পেমেন্ট ফর এক্সপেন্সেস $6,600। আমি যে আর্ন করেছি তার চেয়ে আমার রেভিনিউতে আমার এক্সপেন্স অনেক বেশি ছিল, তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস $2,400, এটা নেগেটিভ ভ্যালু আসছে। কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট সেটাও নেগেটিভ ভ্যালু। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এটা পজিটিভ ভ্যালু, যে $1,300 আমি আর্ন মানে ইনফ্লো হয়েছে, আউটফ্লো থেকে ইনফ্লোটা বেশি। নেট তাহলে আমরা দেখতেছি যে এখানে আমার $2,400 400 দুইটাই নেগেটিভ, পজিটিভ ভ্যালু আমার নেগেটিভ ভ্যালু বেশি, তার মানে আমি হচ্ছে নেট ডিক্রিজ ইন ক্যাশ। নেট ডিক্রিজ ইন ক্যাশ হচ্ছে আমার $1,500, আমি ব্র্যাকেট দিয়ে রাখছি, মানে এটা হচ্ছে আমার একটা নেগেটিভ ভ্যালু। এটার সাথে অ্যাট দি বিগিনিং ব্যালেন্স যেটা ছিল ওই যে $5,000, এই যে এই ব্যালেন্সটা আমি অ্যাড করলাম। ক্যাশ এট দি বিগিনিং অফ দি পিরিয়ড $5,000, ক্যাশ এট দি এন্ড অফ দি পিরিয়ড মানে $5,000 আর $1,500, এটা তো $1,500 এটা যেহেতু মাইনাস ফিগার, এটা এখন বাদ হয়ে গেল, তাহলে 500 থেকে $1,500 বাদ গেলে $3,500। এই $3,500 এই ব্যালেন্সটা আমরা সবসময় বলছি যে এখানে যে ব্যালেন্সটা আমরা পাবো ক্যাশ এট দি এন্ড অফ দি পিরিয়ড, সবসময় আমার টেবল অ্যানালিসিসের এই ভ্যালুর সাথে সবসময় সেম হবে, সেম ম্যাচ করবে। তাহলে এটা হচ্ছে যে একটা মানে আরেকটা ম্যাথের জাস্ট দুইটাই ম্যাথ সেম ছিল, এটার মধ্যে শুধুমাত্র বিগিনিং ব্যালেন্স গুলি দেওয়া আছে, এটা ছিল ডিফারেন্স আর কি। ঠিক একইভাবে P13 যেটা আছে ওটা আপনারা বাসায় করবেন হোমওয়ার্ক, যেখানে কি লেখা আছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, ওনারশিপ স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলছে, যা যা লেখা আছে যেভাবে ট্রানজাকশন মানে ইনফরমেশন সব দেওয়া আছে, ইনফরমেশন থেকে আপনাদেরকে ওরা যা যা বের করতে বলছে আপনারা বের করবেন। তো আপনারা যদি এই চ্যাপ্টারে এই ম্যাথ গুলি আপনারা ক্লিয়ার হন, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নেক্সট আরেকটা চ্যাপ্টার শুরু করবো, জার্নাল রেকর্ডিং প্রসেস, যে জার্নাল চ্যাপ্টারটা চ্যাপ্টার 2।
জার্নাল, লেজার, পোস্টিং, এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। তো আজকে আমরা যে মানে এই পর্যন্ত আমরা যে কয়েকটা ম্যাথ করলাম এই চ্যাপ্টারের, প্লাস যে যা কিছু পড়লাম সবকিছু বুঝে গেছে? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। এই চ্যাপ্টারে আমরা মানে প্রথম দিকে যে ধরনের থিওরিটিক্যাল জিনিসপত্র কভার করেছি, আপনারা অবশ্যই উই উইল হ্যাভ টু গো থ্রু দি বুক। বুকের মধ্যে প্রত্যেকটা কন্টেন্ট আমি যা যা কভার করছি এগুলি বই থেকে পড়বেন, নট স্লাইড। আর হচ্ছে যে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 21 দেখবেন গ্লোসারি রিভিউ দেওয়া আছে। এই গ্লোসারি রিভিউ থেকে এই টার্মগুলি খুব ভালোভাবে পড়বেন। গ্লোসারি রিভিউ পেজ নাম্বার 21 গিয়ে দেখবেন যে অ্যাকাউন্টিং এর ডেফিনিশন দেওয়া আছে। দি ইনফরমেশন সিস্টেম that identifies, record and communicates the economic events of an organization to industry users. তো আমি যদি অ্যাকাউন্টিং এর ডেফিনিশন জিজ্ঞেস করি, আপনাকে এই লাইনটাই লিখতে হবে, স্পেসিফিকলি এই লাইনটাই আমি যাতে পরীক্ষার মধ্যে পাই। তো এইভাবে করে এই গ্লোসারি টার্মগুলি আপনারা ভালোভাবে দেখবেন, পড়বেন। আর হচ্ছে ম্যাথস যেগুলি দিলাম এই ম্যাথস গুলি আপনারা প্র্যাকটিস করুন। নেক্সট ক্লাসে যদি এই রিলেটেড কোনো ইস্যু থাকে আমাকে বলবেন, আমি তাহলে ওগুলো সলভ করবো। আর হচ্ছে যে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো নেক্সট ক্লাস। ঠিক আছে, বুঝতে গেল? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।